হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা আজকে আবার তোমাদের সামনে অনেকদিন পর আসলাম। সামনের 24-25 তারিখে তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা, তোমরা নিশ্চয়ই জানো যারা বাণিজ্য বিভাগে আছো। আমরা আজকে অ্যাকাউন্টিং সম্পর্কে কিছু কথা বলবো এবং তোমরা বোধহয় জেনে গেছো যে আমরা পরপর 3টা ক্লাস নিব। আজকে একটা ক্লাস হবে, আগামীকাল একটা ক্লাস হবে এবং তারপর দিন আরেকটা ক্লাস আমরা নিব। এবং আজকে আমাদের প্রথম ক্লাসটায় আমরা অংশীদারি কারবারের হিসাব নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় ক্লাসে যেটা আমাদের 9টা থেকে 10টা পর্যন্ত শুরু হবে, সেখানে আমরা নগদ প্রবাহ বিবরণী আলোচনা করব। আশা করছি তোমরা সবাই আমাদের সাথে আছো এবং তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে সবাইকে আমাদের এই লাইভ ক্লাসে সবাইকে জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমরা তোমাদের সবাই জানো সেকেন্ড পেপার সম্পর্কে, যেহেতু সেকেন্ড পেপার আগে কোনো বন্ধ নেই, তোমাদের ফার্স্ট পেপারের পরীক্ষা হওয়ার পরপরই সেকেন্ড পেপারের পরীক্ষা, কোনো বন্ধ নেই। এই জন্য আমরা চিন্তা করেছি তোমাদের সেকেন্ড পেপারের উপর 2টা ক্লাস আমরা আগে নিয়ে নিব। তো আমরা আজকে শুরু করব অংশীদারি কারবারের হিসাব দিয়ে। তাহলে শুরুতে আমরা আলোচনা করছি অংশীদারি ব্যবসার হিসাব। অংশীদারি ব্যবসা তোমাদের সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় যেটা, এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই কোশ্চেন হয়। সো আমরা আশা করব আজকের এই ক্লাসে তোমরা যদি আমাদের সাথে পুরো সময়টা থাকো, অংশীদারি ব্যবসার হিসাবে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো হয়, বিশেষ করে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, ঋণের সুদ, অংশীদারদের বেতন, বিভিন্ন ধরনের প্রবলেম হয় এবং তোমাদের এখানে দ্বৈত হার, নিশ্চয়তা, এই বিষয়গুলো আজকে আমরা সারাদিন আলোচনা করব। এবং লাস্টের দিকে আমরা 2016 এবং 17 সালে যে কোশ্চেনগুলো আসছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি অংশীদারি ব্যবসার হিসাব। এবার অংশীদারি ব্যবসা কাকে বলে এটা আমরা সবাই জানি। অংশীদারি ব্যবসা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো ব্যবসা আরম্ভ করে তাকে অংশীদারি ব্যবসা বলে। 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো ব্যবসা শুরু করে তাকে অংশীদারি ব্যবসা বলে। এবং এই অংশীদারি ব্যবসাটা তোমরা সবাই জানো 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসাটা পরিচালিত হয়। এবং এই ব্যবসার হিসাব কিভাবে মেনটেন করা হয়, আসলে সেই সম্পর্কে হিসাব কিভাবে সংরক্ষণ করা হয় এই সম্পর্কে আইনে তেমন কিছু বলা নেই। আমাদের দেশে প্রচলিত অন্যান্য ব্যবসায় হিসাবটা যেভাবে মেনটেন করা হয়, অংশীদারি ব্যবসার হিসাবটা একইভাবে মেনটেন করা হয়। তো আমাদের অংশীদারি ব্যবসায় আমরা সবাই জানি এখানে অনেকগুলো হিসাব তৈরি করতে হয় আমাদের। এর মধ্যে একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, তোমরা জানো সবাই। আর একটা হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব আবার তৈরি করার 2টা পদ্ধতি আছে আমরা জানি। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে স্থায়ী বা স্থির মূলধন পদ্ধতি। তো আমরা আজকে যেহেতু 1 ঘন্টা আমরা ক্লাসটা নিব, আমরা আজকে পুরো ক্লাসটাই চেষ্টা করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, যেটা পরীক্ষায় বেশি আসে। আমি তোমাদেরকে একটু বলি, দেখতে বলবো 2016 এবং 17 সালে অংশীদারি কারবার থেকে যে হিসাবগুলো আসছে, যেমন প্রশ্নগুলো আসছে, এখানে মাত্র একটা বোর্ডে চলতি হিসাবের একটা অঙ্ক আসছে। এছাড়া বাকি সবগুলো বোর্ডেই পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অঙ্কটা আসছে। এই জন্য আজকে যেহেতু আমাদের ক্লাসটা মাত্র 1 ঘন্টা, আমরা আজকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কিভাবে করে সে বিষয়টা আলোচনা করব। তো শুরুতে আমরা তোমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাবটা কি এবং এটা সম্পর্কে একটু ধারণা দিই। লাভ লোকসান আবন্টন হচ্ছে ব্যবসায়ের মুনাফা যে অর্জন করে, এই মুনাফাটা অংশীদারদের মধ্যে তো বন্টন করে দিতে হয়, তাই না? এখানে যেহেতু 2 এর অধিক অংশীদার থাকবে, 2 বা ততোধিক অংশীদার থাকবে, তাহলে অংশীদারদের মধ্যে মুনাফাটা বন্টন করে দিতে হবে। এই মুনাফা বন্টন করে দেওয়ার জন্য যে হিসাবটা তৈরি করা হয় তাকে বলে লাভ লোকসান আবন্টন হিসাব। এবং এই লাভ লোকসান আবন্টন হিসাব এটা তোমরা সবাই জেনে গেছো যে আমরা আর্থিক বিবরণী যেটা করছি এটা আমরা আসলে স্টেটমেন্ট ফরম্যাটে করি। স্টেটমেন্ট ফরম্যাট বলতেও আমরা আগে আয়গুলো লিখি, তারপর ব্যয়গুলো লিখি। বাট অংশীদারি ব্যবসায়ের অঙ্কগুলো যা আসে সবগুলো তোমার অ্যাকাউন্ট ফরম্যাটে, দ্যাট ইজ 2 দিকে লেখা হয়, একদিকে ডেবিট একদিকে ক্রেডিট। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবটা কি এ সম্পর্কে আমরা সবাই জানি। আমি জাস্ট সামান্য একটু ধারণা দেবো। আমরা মেনলি অঙ্ক নিয়ে বেশিরভাগ আলোচনা করবো আজকের ক্লাসটা। লাভ লোকসান আবন্টন তাহলে কাকে বলে? যে ব্যবসার যে মুনাফা হয় এই মুনাফাটা অংশীদারদের মধ্যে বন্টন করে দেখানোর জন্য যে হিসাবটা তৈরি করা হয় তাকে লাভ লোকসান আবন্টন হিসাব বলে। এরপর আমরা চলে আসছি অংশীদারদের মূলধন হিসাব। আমরা সবাই জানি একটা ব্যবসার তো অনেক অংশীদার থাকে, তাই না? এই ব্যবসার যে অংশীদার যারা আছে তাদের ব্যক্তিগত তারা কত টাকা মূলধন সরবরাহ করেছেন, তারা এখান থেকে মূলধনের সুদ পাবেন। কোনো অংশীদার যদি সক্রিয় অংশীদার হয় সে বেতন পাবেন, কমিশন পাবেন। আবার কোনো অংশীদার যদি ব্যবসাকে ঋণ সরবরাহ করে তিনি ঋণের সুদ পাবেন। আবার একইভাবে উনি যদি ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে যান সেই উত্তোলনের সুদটা আমরা ব্যবসা পাবো। এরকম বিভিন্ন কিছু অংশীদারদের ব্যক্তিগত কত টাকা দেনা আছেন, পাওনা আছেন, এটা জানার জন্য যে হিসাবটা তৈরি করা হয় তাকে আমরা মূলধন হিসাব বলি। মনে রাখবো অংশীদারদের মূলধন হিসাব এটা আর্থিক বিবরণের কোনো উপাদান নয়,
এটা অংশীদারদের নামে সংরক্ষিত একটি ব্যক্তিগত হিসাব। তোমাদের মাঝে মাঝে এমসিকিউ কোশ্চেন আসে বোর্ডে যে অংশীদারি ব্যবসায়ের আর্থিক বিবরণের উপাদান কী কী। আর্থিক বিবরণের উপাদান বেসিক্যালি যেহেতু এটা অ্যাকাউন্ট ফরম্যাটে করা হয়, তোমরা জানো এখানে আমরা অনেক আগে যেভাবে করতাম ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্র বলতাম। তো এর মধ্যে ব্যবসার সব অঙ্কে নিট লাভটা কিন্তু দিয়ে দেয়। এই জন্য আমরা ক্রয় বিক্রয় লাভ লোকসানটা না করে তৃতীয় অংশটা লাভ লোকসান আবন্টন হিসাবটা করব। এরপরে অংশীদারদের ব্যক্তিগত হিসাব জানার জন্য আমরা এই মূলধন হিসাবটা করব। মূলধন হিসাব তৈরি করার দুইটা পদ্ধতি আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে স্থির বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। কেউ কেউ কিন্তু এটাকে স্থায়ী মূলধন পদ্ধতি বলে। আমরা শুরুতেই বললাম আজকে আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি নিয়ে আলোচনা করব। নামটা থেকে তোমরা বুঝতে পারছো যে পরিবর্তনশীল মানে যেই পদ্ধতিতে অংশীদারদের মূলধনটা পরিবর্তন হবে। ধরো একজন অংশীদার সে 50,000 টাকা মূলধন দিলেন। আমি যদি তার মূলধনের সুদ, তার বেতন, তার কমিশন, তার উত্তোলনের সুদ বলতো সব কিছু যদি আমরা একটা হিসাবের মধ্যে সব লিখে রাখি, তাহলে বছরের শেষে কি আর প্রারম্ভিক মূলধনের সমান হবে? অবশ্যই না। তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে অংশীদারদের অন্যান্য দেনা পাওনাগুলো যদি আমরা একটা হিসাবের মধ্যে লিপিবদ্ধ করে ফেলি, এর ফলে সমাপনী মূলধনটা পরিবর্তন হয়ে যায়। তাকে আমরা বলছি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তাহলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে দেখো মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, পণ্য উত্তোলনের সুদ সব কিছু এই হিসাবটার মধ্যে লিপিবদ্ধ করা হবে। এর ফলে প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটার নামটা হয়েছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। মানে এই পদ্ধতিতে মূলধনটা পরিবর্তন হয়ে যাবে, প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধনটা সেম থাকবে না। এবং এক্ষেত্রে মূলধন হিসাবটা কিভাবে তৈরি করে তোমরা জানো, এটা অ্যাকাউন্ট ফরম্যাটে তৈরি করে, একদিকে ডেবিট একদিকে ক্রেডিট। এবং এই ডেবিট ক্রেডিট দিকে কোন কোন আইটেমগুলো আসে সেগুলো সম্পর্কে তোমরা এই 2 বছর পড়াশোনা করেছো। আজকে ছকটা আমরা আলোচনা করছি না, তাও যেই বিষয়গুলো তোমাদের খুব জানা দরকার সেই বিষয়গুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ মূলধন হিসাব যখন প্রস্তুত করবা, মূলধন হিসাবের তো আবার বলছি এটা অ্যাকাউন্ট ফরম্যাট। এখানে একটা ডেবিট সাইড থাকবে, একটা ক্রেডিট সাইড থাকবে। তো ক্রেডিট সাইডে আমরা দুইটা বিষয়, প্রথম পয়েন্টটা একটু খেয়াল করো সবাই, যে শুরুতে দেখবা প্রত্যেকটা অঙ্কে একটা মূলধন দিয়ে দেয়। এখন এই মূলধনটা যদি এমন হয় যে এটা একটা পুরাতন ব্যবসা, তাহলে কিন্তু প্রশ্নের শুরুতেই থাকবে যে মূলধন ছিল, ধরো ক, খ, গ 3 জন অংশীদার, তাদের মূলধনের পরিমাণ ছিল 20,000, 30,000, 40,000 টাকা। এরকম যদি কখনো বলে মূলধন ছিল বা মূলধন আছে, খেয়াল করো সবাই, লাল কালিতে করা আছে, তাহলে আমরা ক্রেডিট দিকে এটা ব্যালেন্স বিডি নামে লিখবো। তাহলে যদি বলে মূলধন ছিল বা মূলধন আছে, তাহলে ক্রেডিট দিকে আমরা এটা ব্যালেন্স বিডি নামে লিখবো। বাট যদি একটা নতুন ব্যবসা হয়, তাহলে কিন্তু প্রশ্নটা এভাবে দেয়া থাকবে যে ক, খ, গ 3 জন অংশীদার, তারা এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, অথবা ব্যবসা আরম্ভ করলেন, অথবা মূলধন আনলেন। খেয়াল করো সবাই, যদি বলে মূলধন আনয়ন অথবা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে কিন্তু আমরা ব্যালেন্স বিডি লিখবো না, তখন আমরা নগদান হিসাব নেমে লাগবে। এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে তোমরা লিখবে। মূলধন হিসাবের স্টার্টিং আমি বলবো স্টার্ট করবা তোমরা ক্রেডিট পাশে এই মূলধনটা দিয়ে। তাহলে কখন এটা ব্যালেন্স বিডি নামে লিখবা, কখন এটাকে নগদান হিসাব নামে লিখবা। আমি আরেকবার মনে করাই দিচ্ছি, যদি কখনো বলে মূলধন ছিল, দ্যাট ইজ একটা পুরাতন ব্যবসা হয়, তাহলে আমরা লিখবো ব্যালেন্স বিডি। আর যদি একটা নতুন ব্যবসা হয়, তাহলে বলা থাকবে মূলধন আনয়ন করলেন অথবা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন, আরম্ভ করলেন, তখন আমরা এটাকে নগদান হিসাব নামে লাগবো। কেমন? দ্বিতীয় অংশ হচ্ছে অনেক সময় অংশীদাররা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। খেয়াল করো দ্বিতীয় পয়েন্টটা, যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন আনয়ন করে, তাহলে মূলধন বেড়ে যাবে, তাহলে এটাও ক্রেডিট দিকে লিখবো। ক্রেডিট দিকে এটাকে আমরা নগদান হিসাব নামে লিখবো। তাহলে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন দুইটাই আমরা ক্রেডিট দিকে লিখবো। 3 নম্বর হচ্ছে উত্তোলনটা লিখবা তোমরা তারপরই। উত্তোলনের ফলে অংশীদারদের মূলধন কমে যাবে, তাহলে মূলধন কমে গেলে তো ডেবিট হবে, তাই না? এই জন্য উত্তোলনটা আমরা ডেবিট দিকে লিখবো উত্তোলন হিসাব নামে। এবং মনে রাখবে এখানে টাকাটা লিখতে হবে বার্ষিক পরিমাণ। তোমরা বিভিন্নভাবে দেখেছো, অনেক সময় প্রতি মাসে বলে উত্তোলন করেছেন, ধরো প্রতি মাসে 1000, তুমি কিন্তু তখন উত্তোলন হিসাবে 1000 লিখবা না। যদি এটা 1 বছরের অঙ্কটা হয়, তাহলে 1000কে 12 দিয়ে গুণ করে তুমি 12,000 লিখবা। যদি এটা 6 মাসের অঙ্ক হয়, তাহলে প্রতি মাসে 1000, 6 মাসে তুমি 6,000 টাকা লিখবে। তোমরা একটা মূলধন হিসাব করার সময় এই 3টা পয়েন্ট শুরুতে তোমরা লিখে নিবা। প্রথমে প্রারম্ভিক মূলধন, এরপরে অতিরিক্ত মূলধন, এরপরে উত্তোলন। আবার বলছি, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনটা আমরা ক্রেডিট দিকে লিখবো, আর উত্তোলনটা আমরা ডেবিট দিকে লিখবো। এরপরে একটা সহজ নিয়ম বলে দিই তোমাদের। নিয়মটা হচ্ছে, তোমরা খেয়াল করো 4 নম্বর পয়েন্টটা, এই 3টা পয়েন্ট লেখার পরই লাভ লোকসান আবন্টনে তোমরা যে আইটেমগুলো লেখো, এই আইটেমগুলো আমি বলি ক্রস সিস্টেম লিখে দিবা। ক্রস সিস্টেম মানে লাভ লোকসান আবন্টনের ডেবিট আইটেমগুলো মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখে দিবা, লাভ লোকসান আবন্টনের ক্রেডিট আইটেমগুলো মূলধন হিসাবের ডেবিট দিকে লিখে দিবা। তাহলে মোটামুটি তুমি যদি এই নিয়মটা ফলো করো, তাহলে আশা করছি মূলধন হিসাবটা তুমি পারবা। আরেকটা কথা বলে দিই, এই প্রারম্ভিক মূলধনের ডেটটা লিখবা সবসময় হিসাবকালের শুরুর তারিখটা,
অতিরিক্ত মূলধনের ডেটটা লিখবা, যেই তারিখে অতিরিক্ত মূলধনটা আনলেন সেই তারিখটা, কেমন? আর উত্তোলনের ক্ষেত্রে একটু বলে দিই, উত্তোলনটা যেভাবেই প্রশ্নে থাকুক না কেন, তুমি যখন মূলধন হিসাবটা করবা এটা অবশ্যই বছরের শেষ তারিখটা দেখবা। কারণ তোমরা জানো উত্তোলন হিসাবের জন্য আলাদা একটা হিসাব মেনটেন করা হয়, ওই উত্তোলন হিসাবের টোটাল ব্যালেন্সটা এখানে মূলধন হিসেবে নিয়ে আসা হয়। তাহলে আমরা ব্যালেন্সটা যেহেতু বছরের 1 বছরের অঙ্ক হলে বছরের শেষ তারিখে করছি ব্যালেন্সটা, আমরা এই জন্য উত্তোলন হিসাব যখন ডেবিট দিকে লিখবো আমরা বছরের শেষ তারিখটা দিয়ে দিব, কেমন? আর লাভ লোকসান আবন্টন থেকে যখন আমরা ক্রস সিস্টেমে নিয়ে আসবো, দ্যাট ইজ আবন্টনের ডেবিটগুলো যখন ক্রেডিট করবো, ক্রেডিটগুলো যখন ডেবিট করবো, মনে রাখবা এইটা আমরা বছরের শেষ তারিখ দিয়ে দিব। তাহলে আমরা এই 4টা আইটেম লেখার সময় ডেটটার দিকে খেয়াল করবো এবং কখন ব্যালেন্স বিডি, কখন নগদান হিসাব, উত্তোলন হিসাব কীভাবে লিখবো, কত টাকা লিখবো, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপর আমরা অংশীদারদের সাথে, তোমরা জানো যে আজকের এই 1 ঘন্টার ক্লাসে তোমাদের একটা অংশীদারি চ্যাপ্টার, হিউজ বড় একটা চ্যাপ্টার, এই অধ্যায়ের উপর অনেক ক্লাস দরকার, কিন্তু আমরা চাচ্ছি 1 ঘন্টায় যাতে তোমাদেরকে সর্বোচ্চ তোমরা বেনিফিট পেতে পারো সেই চিন্তা করে আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। আমরা এখন তোমাদের অংশীদারদের যে বিভিন্ন দফাগুলো আছে, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, ঋণের সুদ, বেতন, দ্বৈত হার, নিশ্চয়তা, এই বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করব, কেমন? তাহলে শুরুতে আমরা এখন আলোচনা করব অংশীদারদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দফা। আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে অংশীদারদের মূলধনের সুদ। খুব গুরুত্বপূর্ণ। আমি দেখেছি যে বোর্ডের প্রায় সকল অঙ্কেই মূলধনের সুদটা কিন্তু ধরতে বলে। তাহলে মূলধনের সুদ ধরার ক্ষেত্রে কিছু কথা একটু মনে রাখবা সবাই, হচ্ছে যে চুক্তিপত্রে উল্লেখ না থাকলে অংশীদারগণ তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর সুদ দাবি করতে পারেন না। তার মানে মূলধনের সুদটা তখনই পাবেন যদি চুক্তিতে উল্লেখ থাকে, দ্যাট ইজ প্রশ্ন যদি বলে দেয় কখনো যে মূলধনের উপর 5% বা 10% সুদ ধরতে হবে, তাহলে সুদ ধরবা। যদি এরকম উল্লেখ না থাকে চুক্তিতে, তাহলে কিন্তু সুদ ধরা যাবে না। দ্বিতীয় লাল কালের লেখাটা একটু পড়ে দেখো সবাই, চুক্তিতে উল্লেখ থাকলেই কেবল অংশীদারগণ মূলধনের উপর সুদ পাবেন। তার মানে প্রশ্নে মূলধনের সুদ ধরতে বললেই কেবল সুদ ধরবা, মূলধনের সুদ ধরতে না বললে কিন্তু সুদ ধরা যাবে না, কেমন? আর এই মূলধনের সুদটা তুমি কিভাবে হিসাবভুক্ত করবা? মূলধনের সুদটা যেহেতু ব্যবসার একটা ব্যয়, এই জন্য এটাকে লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে লিখবা। আর এটা অংশীদারদের আবার একটা পাওনা, কারণ এটা অংশীদারকে দিতে হবে, অংশীদারদের পাওনা, তার মানে অংশীদারদের মূলধন বেড়ে যাবে, এই জন্য এটা মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখবা। তো আবার বলছি, মূলধনের সুদটা কোথায় কোথায় লিখবে একবার? ব্যয় বলে লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে, আর মূলধন যেহেতু অংশীদারদের একটা পাওনা মূলধনের সুদ, এটা মূলধন হিসাবের বা চলতি হিসাবের ক্রেডিট দিকে লিখবো। এবং এই মূলধনের সুদ ধরার ক্ষেত্রে আমি বলি তোমাদেরকে, তোমরা এই 3টা পয়েন্ট যদি মনে রাখতে পারো তোমাদের মূলধনের সুদ ধরতে অনেক সুবিধা হবে। প্রথম পয়েন্ট হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপর সবসময় 1 বছরের সুদ ধরবা। আবার বলছি, প্রারম্ভিক মূলধনের উপর 1 বছর সুদ ধরবা। আর অতিরিক্ত মূলধনের উপর তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। তারিখ বলতে ধরো 1 জুলাই তারিখে অতিরিক্ত মূলধন আনলেন, যদি অঙ্কটা জানুয়ারি টু ডিসেম্বর হয় হিসাবকালটা, তাহলে যদি 1 জুলাই তারিখে অতিরিক্ত মূলধন আনেন, তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যত মাসে তত মাসে সুদ ধরবা। যদি এটা এপ্রিলের 1 তারিখে আনেন, তাহলে এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 9 মাস হয়, আমরা 9 মাসে সুদ ধরবো, কেমন? তাহলে মূলধনের সুদ ধরার ক্ষেত্রে আবার বলছি, প্রথম 2টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রারম্ভিক মূলধনের উপর 1 বছরের সুদ ধরবা, অতিরিক্ত মূলধনের উপর তারিখ অনুযায়ী সুদ ধরবা। এই ক্ষেত্রে আমি 3 নম্বর পয়েন্ট একটু খেয়াল করি, এখানে আমরা ব্যতিক্রম একটা কথা বলেছি যে কেবল প্রারম্ভিক মূলধনের উপর যদি সুদ ধরতে বলা হয়, তাহলে অতিরিক্ত মূলধনের তারিখ উল্লেখ থাকলেও অতিরিক্ত মূলধনের সুদ ধরা যাবে না। আমি বিষয়টা বোঝাতে আরেকবার বলছি যে প্রশ্নে ধরো প্রারম্ভিক মূলধন আছে, অতিরিক্ত মূলধনের ডেটও আছে, বাট প্রশ্নে বললো শুধু প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত মূলধনের উপর তারিখ থাকলেও তার উপর সুদ হবে না, কারণ প্রশ্নে বলেই দিয়েছে প্রারম্ভিক মূলধনের উপর কেবল সুদ ধরতে হবে, কেমন? তাহলে মূলধনের সুদের ক্ষেত্রে যদি তোমরা এই বিষয়টা একটু মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এখন তোমাদের এই যে আলোচনা করলাম তার উপর কয়েকটা উদাহরণ একটু খেয়াল করি সবাই। স্যার, তুমি একটা উদাহরণটা খেয়াল করো যে আকাশ, সুকর্ণ এবং সুপ্রিয় 3 জন অংশীদার 2017 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, 80,000 টাকা এবং 60,000 টাকা। 1 জুলাই তারিখে সুকর্ণ তার প্রারম্ভিক মূলধন ছাড়াও 10,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে সরবরাহ করেছেন। আমরা এখানে ধরে নিলাম এটা হিসাবকালটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, তাহলে এখন যদি প্রশ্নটা এমন হয়, ধরো মূলধনের প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরতে হবে। ধরো তোমার কোনো একটা চুক্তিতে অথবা প্রশ্নে বলে দিল যে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরতে হবে। খেয়াল করো ছেলেমেয়েরা, আমাদের প্রিভিয়াস কথাটা একটু মনে করে দেখো, বলে দিয়েছে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরো। হ্যাঁ, শুধু প্রারম্ভিক মূলধনের উপর। এখানে তুমি খেয়াল করো যে এখানে কিন্তু অতিরিক্ত স্পষ্ট বলে দিয়েছে কেবল প্রারম্ভিক মূলধনের উপর। তাহলে এই ক্ষেত্রে যে অতিরিক্ত মূলধনের একটা ডেট আছে, এই ডেট থাকার পরও কিন্তু অতিরিক্তের উপর এই নিয়ম অনুযায়ী সুদ ধরা যাবে না। খেয়াল করো সমাধানটা। তাহলে আকাশের প্রারম্ভিক মূলধন কত? 1 লাখ। তাহলে 1 লাখের 10% করলে 10,000 টাকা। সুকর্ণার 80,000, 10% করলে 8,000 টাকা।
আর সুপ্রিয়র 60,000 টাকা, 10% করলে হয় 6,000 টাকা। খেয়াল করো, এখানে অতিরিক্ত মূলধনের ডেট থাকার পরও এই কয়ের কথা অনুযায়ী আমরা কিন্তু অতিরিক্ত মূলধনের সুদ ধরতে পারলাম না। বাট প্রশ্নটি যেমন বলে মূলধনের উপর 10% সুদ ধরো, এক্ষেত্রে কিন্তু উল্লেখ নাই আমরা প্রারম্ভিক মূলধনের উপর বা অতিরিক্ত মূলধনের উপর ধরবো কিনা। এক্ষেত্রে জেনারেল রুলটা ফলো করবা। জেনারেল রুলটা কী ছিল? প্রারম্ভিকের উপর 1 বছর, অতিরিক্তের উপর তারিখ অনুযায়ী। এখন বলো, যদি একই প্রশ্নে কিন্তু দুইটা আসবে না, যে কোনো একটা আসবে, কনফিউজড হয়ে না তোমরা। যদি প্রশ্নে এইটা আসে তাহলে শুধুই প্রারম্ভিকের উপর ধরবো, অতিরিক্তের উপর ধরবো না। কিন্তু যদি প্রশ্নে এই চুক্তিতে এই কথার উল্লেখ থাকে যে মূলধনের উপর সুদ ধরো, তাহলে আমরা প্রারম্ভিকের উপর ধরবো 1 বছর, অতিরিক্তের উপর ধরবো তারিখ অনুযায়ী। আরেকটু জিনিস খেয়াল করো, অতিরিক্ত মূলধনটা কিন্তু সবাই আনেনি। অতিরিক্ত মূলধনটা শুধু সুকর্ণ এনেছে। খেয়াল করো, সবাই শুধু সুকর্ণ এনেছে। তাহলে আমরা যখন মূলধনের সুদটা ধরবো, ক্ষয়ের অংশে খেয়াল করো, আকাশ তো শুধু একটা মূলধন, প্রারম্ভিক মূলধন, তাহলে সে তার 1 লাখ টাকার উপর 10% সুদ পাবে 10,000। বাট খেয়াল করো, সুকর্ণর অংশটা একটু মনোযোগ দিতে হবে। সুকর্ণর প্রারম্ভিক মূলধন 80 এবং সে অতিরিক্ত মূলধন এনেছে কত? 10,000 টাকা। তাহলে সে কিন্তু দুইটা মূলধনের উপর সুদ পাবে। প্রারম্ভিক 80-র উপর সে 1 বছরের সুদ পাবে, আর অতিরিক্তটা যেহেতু 1 জুলাই তারিখে এনেছে, খেয়াল করো সবাই 1 জুলাই তারিখে, এই জন্য অতিরিক্তর উপর সে 6 মাসের সুদ পাবে। যেহেতু আমরা ধরে নিলাম ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত হিসাবকাল, তাহলে খেয়াল করো 80,000 টাকার উপর 1 বছর করলে হয় 8,000, 10,000 টাকার উপর 10% 6 মাস করলে হয় 500। তাহলে দুটা মিলে সে টোটাল মূলধনের সুদ পাবে 8,500 টাকা। একইভাবে সুপ্রিয়, খেয়াল করো, তার কিন্তু কোনো অতিরিক্ত মূলধন নেই। তাহলে সে শুধু তার প্রারম্ভিক মূলধন যে 60,000, শুধু 60,000 টাকার উপর সুদ পাবে 10%, 6,000 টাকা। ছেলেমেয়েরা সবাই আমার মনে হয় যে মূলধনের সুদটা ধরার ক্ষেত্রে যে আলোচনাটা সবাই বুঝতে পেরেছ। আমি আরেকবার একটু স্মরণ করে দিচ্ছি তোমাদের যে মূলধনের সুদের ক্ষেত্রে জেনারেল রুলটা হচ্ছে প্রারম্ভিকের উপর 1 বছর, অতিরিক্তের উপর তারিখ অনুযায়ী। কিন্তু যদি প্রশ্নে কখনো বলে শুধু প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরো, এক্ষেত্রে আমরা শুধু প্রারম্ভিকের উপরে ধরবো, অতিরিক্তের উপর ধরবো না। তাহলে আমরা বোধহয় সবাই বুঝতে পেরেছি বিষয়টা। মূলধনের সুদের পরে আমরা দ্বিতীয় আলোচনাটায় যাব, অংশীদারদের উত্তোলনের উপর সুদ। উত্তোলনের সুদটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। উত্তোলনের সুদ বিভিন্নভাবে থাকে, তোমরা জানো যে বছরে উত্তোলন করেন, বছরের একটা নির্দিষ্ট তারিখে উত্তোলন করেন, প্রতি মাসের প্রথম তারিখে, প্রতি মাসের মাঝামাঝি তারিখে, প্রতি মাসের শেষ তারিখে, 2 মাস পর পর, 3 মাস পর পর, বিভিন্নভাবে উত্তোলনের সুদ থাকে। এবং আমি দেখেছি ছেলেমেয়েরা উত্তোলনের সুদটা নিয়ে অনেকে ভুল করে। আশা করছি আজকের আলোচনাটা খুব তোমাদের অনেক কাজে দেবে। প্রথম একটু কথা একটু পড়ি সবাই। অংশীদারি চুক্তি মোতাবেক উত্তোলনের উপর সুদ ধরা হয়, কিন্তু চুক্তিতে সুদের হার কথা উল্লেখ না থাকলে সুদ ধরা হয় না। মনে রাখবো, মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ এই দুইটার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। যদি চুক্তিতে উল্লেখ থাকে তাহলেই কেবল মূলধন আর উত্তোলনের সুদ ধরা হবে, কিন্তু চুক্তিতে উল্লেখ না থাকলে কিন্তু এই দুইটার উপর সুদ ধরা যাবে না। এখন এটা লিখবা কোথায় কোথায়? উত্তোলনের সুদটা তোমরা সবাই জানো একটা আয়, ব্যবসার একটা আয়, এই জন্য এটা লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে লিখতে হবে, কেমন? আর এটা যেহেতু অংশীদারদের কাছ থেকে ব্যবসা পাও না, তার মানে অংশীদাররা দে না, এই জন্য অংশীদারদের মূলধন কমাই দিতে হবে, এই জন্য মূলধন হিসাবে ডেবিট দিকে লিখতে হবে। তাহলে উত্তোলনের সুদ আমরা লাভ লোকসান আবন্টনের আয় বলে ক্রেডিট দিকে লিখবো, এবং অংশীদারদের এটা দেনা, ব্যবসার পাওনা, তার মানে অংশীদারদের মূলধন কমে যাবে, এই জন্য আমরা এটা ডেবিট দিকে লিখবো। ঠিক আছে? এখন এই উত্তোলন সুদটা ধরবো কীভাবে স্যার? খুব ভালো করে এই আলোচনাটা তোমাদেরকে শুনতে বলবো আমি। উত্তোলনের সুদটা দুইভাবে থাকে, কখনো থাকে বার্ষিক উত্তোলন বা এককালীন উত্তোলন, হ্যাঁ, আবার কখনো থাকে, দেখবে এর পরের স্লাইডটা আমরা দেখব, অনেক সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যে প্রতি মাসের প্রথম, প্রতি মাসের শেষ, এভাবে থাকে। আমরা আবার পিছনের স্লাইডটা ব্যাক করি। সেটা হচ্ছে যদি বার্ষিক উত্তোলন বা এককালীন উত্তোলন দেয়া থাকে, এক্ষেত্রে তোমরা এই দুইটা পয়েন্ট ভালো করে মনে রাখবা। যদি তারিখ উল্লেখ থাকে, ধরো এই যে যেমন 1 এপ্রিল তারিখে তিনি 10,000 টাকা নগদ উত্তোলন করেছেন, তাহলে বছরে একবারই করেছেন এবং এটা ডেট দেয়া আছে 1 এপ্রিল তারিখে উত্তোলন করেছেন। তাহলে এককালীন উত্তোলন বা বার্ষিক উত্তোলন দেয়া থাকলে দুইটা নিয়ম মনে রাখবো। যদি তারিখ উল্লেখ থাকে তাহলে এই তারিখ থেকে বছরের শেষ তারিখ পর্যন্ত যত মাস হয় আমরা তত মাসের সুদ ধরবো, কেমন? তাহলে দেখি তো আমরা প্রথম নিয়মটা কি বলেছি। কোন তারিখে উত্তোলন করেছে তা উল্লেখ থাকলে ওই নির্দিষ্ট তারিখ হতে হিসাবকালের শেষ তারিখ পর্যন্ত সময়ের সুদ গণনা করতে হবে। উদাহরণটা দিকে খেয়াল করো। আলাল নামক একজন অংশীদার 1 এপ্রিল তারিখে 10,000 টাকা নগদ উত্তোলন করেছেন, উত্তোলনের সুদের হার 10%, তাহলে সুদ কত হবে? তাহলে কত হবে স্যার? 10,000 ইন্টু 10%, 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত গুণে দেখো 9 মাস হয়, এই জন্য 9 মাসের সুদ ধরবো, উপরে 9 নিচে 12, তাহলে 750 টাকা সুদ হবে, কেমন? দ্বিতীয় জিনিসটা খুব ভালো করে শোনো, প্রায় এটা আসে যে বছরের মোট উত্তোলনের পরিমাণ দেয়া আছে কিন্তু তারিখ দেয়া নাই। ধরো বলো তিনি বছরে 20,000 টাকা উত্তোলন করলেন, 10,000 টাকা উত্তোলন করলেন, বাট ডেট নাই। ওনার এই ক্ষেত্রে আমরা গড়ে 6 মাসের সুদ ধরে দিব।
যদি এটা এমন হয় 1 বছরের অঙ্ক, তাহলে আমরা গড় সময় 6 মাসের সুদ ধরবো। যদি এটা 6 মাসের অঙ্ক হয়, গড় সময় 3 মাসের সুদ ধরবো। তবে তোমাদের বোর্ডে সব অঙ্ক 1 বছরের জন্য আসে, এই জন্য এটাও মনে রাখতে পারো, যেহেতু 1 বছর হিসাবকাল, আমরা 6 মাসের সুদ ধরে দিব। আমি নিয়মটা আরেকবার মনে রাখতে বলেছি ছেলেমেয়েদের, যদি এককালীন উত্তোলন দেয়া থাকে, বছরে একবারই করেছেন, দ্যাট ইজ বার্ষিক উত্তোলনই, বাট ডেট আছে, এই ক্ষেত্রে ডেট অনুযায়ী, তারিখ অনুযায়ী সুদ ধরবা। বার্ষিক উত্তোলন দেয়া আছে বাট তারিখ উল্লেখ নাই, এই ক্ষেত্রে 1 বছরের অঙ্ক হলে 6 মাসের সুদ ধরবা। তোমরা একটু দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো। আলাল নামক একজন অংশীদার বছরে 10,000 টাকা নগদ উত্তোলন করেছেন, সুদের হার 10%। খেয়াল করো, এখানে তারিখ নেই, আমি আবার লিখে দিয়েছি, খেয়াল করো, এখানে তারিখ নেই। তাহলে তারিখ নেই বলে এখানে এভারেজ 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে 10,000 ইন্টু 10%, উপরে 6, নিচে 12, 500 টাকা। আমি আশা করছি তোমরা বার্ষিক উত্তোলনের যে বিষয়টা, যে যদি বার্ষিক উত্তোলনের ক্ষেত্রে তারিখ থাকে আর তারিখ না থাকে, তাহলে কিভাবে সুদ ধরতে হবে তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় পরের স্লাইডে চলে যাই। যদি নির্দিষ্ট সময় অন্তর উত্তোলন করে, একটা নির্দিষ্ট সময় পর পর উত্তোলন করে, যেমন অনেক সময় দেখা যায় অংশীদারগণ মুনাফার প্রত্যাশায় একটি নির্দিষ্ট সময় অন্তর নগদ উত্তোলন করেন, যেমন প্রতি মাসের প্রথম তারিখে, প্রতি মাসের মাঝামাঝি তারিখে, প্রতি মাসের শেষ তারিখে, 2 মাস পর পর, 3 মাস পর পর ইত্যাদি। এই ক্ষেত্রে কীভাবে সুদ ধরতে হবে আমরা একটা একটা করে আলোচনা করছি স্যার। প্রথম হচ্ছে যদি প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করে, মনে রাখবে এই ক্ষেত্রে আমরা একটা গুণন পদ্ধতি আছে, সেটা তো আর এখন দেখা যাবে না, আমি সহজ একটা কথা বলে দিই। যদি প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করে, তাহলে 6.5 মাসের সুদ ধরবা, 6.5 মাসের সুদ ধরবা। একটা উদাহরণ খেয়াল করো, আলাল একজন অংশীদার, তিনি 2017 সালে প্রতি মাসের প্রথম তারিখে, খেয়াল করো এই জিনিসটা খেয়াল করবা, যে প্রতি মাসের প্রথম তারিখে 1,000 টাকা করে উত্তোলন করেন, সুদের হার 10%, তাহলে সুদ কত? তাহলে এখানে প্রতি মাসে উত্তোলন করেছেন, প্রতি মাসের প্রথম তারিখে, তাহলে আমরা বুঝে গেলাম প্রতি মাসের প্রথমে বললে আমরা 6.5 মাসের সুদ ধরবো, তাই না? তাহলে আমরা সুদটা ধরবো কীভাবে? আমরা কিন্তু এই মাসিক টাকার উপরে করতে পারি, 1,000 ইন্টু 10% ইন্টু 6.5। নিচে খেয়াল করো, আমি কিন্তু 12 দেইনি। যদি মাসের টাকা দিয়ে করো তাহলে নিচে 12 দেওয়ার দরকার নেই। তাহলে 1,000 ইন্টু 10% ইন্টু 6.5, খেয়াল করো 650 টাকা হয়। আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা একটু ভিন্নভাবে করতে পারি, বাট অ্যান্সার সেম হবে স্যার। আমি একটু তোমাদেরকে সাইডে একটু দেখানোর চেষ্টা করছি। এই ক্যালকুলেশনটা যদি আমরা ভিন্নভাবে করতে চাই, আমরা কিন্তু ইচ্ছে করলে বছরের টাকা বের করে করতে পারি। বলতো প্রতি মাসে 1,000, তাহলে 12 মাসে কত? 12,000। আমি কিন্তু ইচ্ছে করলে 12,000 টাকার উপরে সুদ ধরতে পারি, 12,000 ইন্টু 10%। এক্ষেত্রে খেয়াল করো, আমি যদি প্রতি মাসের টাকা দিয়ে ধরি, তাহলে 1,000 ইন্টু 10%, তাহলে কিন্তু 1 মাসের সুদ হলো, তাকে 6.5 গুণ করলে 6.5 মাসের সুদ হয়ে গেল। বাট আমি যদি বছরের টাকা দিয়ে সুদ করি, যে 12,000 ইন্টু 10%, তাহলে কিন্তু আমার 1 বছরের সুদ হয়ে গেল। তাহলে একে আমি এখন 6.5 মাসে কীভাবে নিতে পারি? 12 দা ভাগ করবো, 6.5 দা গুণ করবো, করে দেখো সেই 650 টাকাই হয়। খুব ইন্টারেস্টিং, কিন্তু দুইটা জিনিস খেয়াল করো, একই অ্যান্সার, বাট ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। যদি মাসের টাকা দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে 6.5 নিচে 12 দিবা না, কারণ আমি তো মাসের টাকা দিয়ে করছি। 1 মাসে যদি 100 টাকা হয়, 6.5 মাসে 650 টাকা। বাট আমি ইচ্ছে করলে এটা বছরের টাকা দিয়েও করতে পারি। বছরের টাকা দিয়ে করলে কি হচ্ছে? 12,000 ইন্টু 10%, আমার কিন্তু 1 বছরের সুদ হলো। এখন যদি 12 দিয়ে ভাগ করি, 6.5 দা গুণ করি, তাহলে কিন্তু আমার 6.5 মাসের সুদ হয়ে গেল। খেয়াল করো, একই অ্যান্সার, 650, 650। তাহলে ছেলেমেয়েরা বলবো যে কোনো একটা নিয়ম ফলো করবে তোমরা। মাসের টাকা দিয়ে করলে 6.5 নিচে আর 12 দিবা না। যদি বছরের টাকা দিয়ে করো, তাহলে তোমার 6.5 নিচে 12টা দিয়ে নিবা। কেমন? তাহলে আমরা বুঝলাম প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করেন, তাহলে আমরা 6.5 মাসের সুদ দেবো, এটা মনে রাখবা। দ্বিতীয়টা আসি, প্রতি মাসের মাঝামাঝি তারিখে উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হবে। সেম নিয়ম, দেখো 1,000 ইন্টু 10% 6, 600 টাকা। ওই যে একই কথা, তুমি 12,000 টাকা দিয়েও করতে পারো, তখন নিচে 12 দিতে হবে, একই অ্যান্সার হবে। তাহলে প্রতি মাসের প্রথমে বললে 6.5 মাস, প্রতি মাসের মাঝামাঝি বললে আমরা 6 মাসের সুদ ধরবো। এর পরেরটা চলে আসি আমরা 3 নাম্বার, প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করলে আমরা 5.5 মাসের সুদ ধরবো, একই অ্যান্সার হবে স্যার। প্রতি মাসের শেষ তারিখে বললে 1,000 ইন্টু 10% ইন্টু এখানে 5.5 মাস হবে, তাহলে এখানে হবে আমাদের, এখানে একটু ভুল আসছে, 550 টাকা। তাহলে যদি প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করে, তাহলে 1,000 ইন্টু 10% ইন্টু 5.5, 550 টাকা। ঠিক আছে? 4 নম্বরটা দেখো, আমি বোর্ডের দুই একটা বোর্ডে দেখছি এটা আসছে, যদি 2 মাস পর পর উত্তোলন করে, মনে রাখবে এই ক্ষেত্রে 2.5 মাসের সুদ ধরতে হবে। এটি মনে রাখবে, 2.5 মাস কীভাবে হলো দেখাতে পারলে খুব সুবিধা হতো, বাট সময় স্বল্পতা, তোমাদের এগুলো সব জানো কীভাবে বের হয়। আজকে শুধু এটুকুই মনে রাখি আমরা, 2 মাস পর পর উত্তোলন করলে 2.5 মাসের সুদ ধরতে হবে। তাহলে কীভাবে হলো? 1,000 ইন্টু 10% ইন্টু 2.5, দেখো 250 টাকা। লাস্টটা দেখো, তিনি 3 মাস পর পর যদি উত্তোলন করে, মনে রাখবে এক্ষেত্রে 1.5 মাসের সুদ ধরতে হবে। 1,000 ইন্টু 10% ইন্টু 1.5, 150 টাকা।
তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমি যে তোমাদের মোট 5টা নিয়ম শিখালাম উত্তোলনের সুদের, এক্ষেত্রে দেখো এই অংশটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম, 1000 × 10%। শুধু এরপরে কত মাস দিবে এটা মনে রাখলেই হয়ে যায়। প্রতি মাসের প্রথমে বলে আবার বলে দিচ্ছি 6.5 মাস, প্রতি মাসের মাঝামাঝি বললে 6 মাস, প্রতি মাসের শেষে বললে 5.5 মাস, 2 মাস পরপর বললে 2.5 মাস, 3 মাস পরপর বললে 1.5 মাস। আশা করছি তোমাদের উত্তোলনের সুদের নিয়ে যতভাবে বোর্ডে আসতে পারে আমি সবভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি পুরো উত্তোলনের সুদের বিষয়টা। উত্তোলনের সুদ ব্যবসার একটা আয়, এই জন্য এটা লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে লিখব। আর এটা ব্যবসায়ের পাওনা, অংশীদারদের দেনা, এই জন্য এটা মূলধন কমে যাবে, মূলধন হিসাবে ডেবিট দিকে লিখব। আর উত্তোলন সুদটা বের করব কিভাবে? প্রতি মাসের প্রথমে বললে 6.5 মাস, মাঝামাঝি বললে 6 মাস, শেষে বললে 5.5 মাস, 2 মাস পরপর বললে 2.5 মাস, 3 মাস পরপর বললে 1.5 মাস। আর যদি বার্ষিক উত্তোলন থাকে 2টা নিয়ম মনে রাখবা। বার্ষিক উত্তোলনের ক্ষেত্রে তারিখ থাকলে তারিখ অনুযায়ী, তারিখ না থাকলে গড় 6 মাসের সুদ ধরব। আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই বিষয়টি একটু মাথায় রাখবা। সাধারণত উত্তোলনের সুদ ধরতে বললে নগদ উত্তোলনের উপর সুদ ধরা হয়, পণ্য উত্তোলনের উপর সুদ ধরাটা প্রচলিত না। তবে পণ্য উত্তোলনের উপর যদি চুক্তিতে উল্লেখ করে দেয় যে পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ধরতে হবে তোমাকে। কিন্তু যদি কখনো বলে যে উত্তোলনের সুদ ধরতে হবে, প্রচলিত হচ্ছে নগদ উত্তোলনের উপর সুদ ধরা হয়। কেমন? তাহলে আমরা আশা করছি তোমরা উত্তোলনের সুদের বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ, অংশীদারদের ঋণের সুদ। অংশীদারদের ঋণের সুদ ধরার ক্ষেত্রে মনে রাখবে একটা বিষয়, যে কোনো অংশীদার যদি ব্যবসাকে ঋণ সরবরাহ করে, এই ঋণের উপর কিন্তু সুদ ধরতে হবে। এই ঋণের উপর সুদ ধরতে হবে বাধ্যতামূলকভাবে। প্রায় তো একটা এমসিকিউ কোশ্চেন আসে যে নিচের কোনটির উপর সুদ ধরা বাধ্যতামূলক? অংশীদারি আইন অনুযায়ী ঋণের উপর সুদ ধরা বাধ্যতামূলক। খেয়াল করে দেখো তোমরা, মূলধন আর উত্তোলনের সুদ চুক্তিতে উল্লেখ থাকলেই কেবল ধরবো, চুক্তিতে উল্লেখ না থাকলে ধরবো না। আর ঋণের সুদের ক্ষেত্রে কী নিয়ম? চুক্তিতে উল্লেখ থাকলে তো ধরবই, বাট চুক্তিতে উল্লেখ না থাকলে আইনি বলে দিয়েছে যে 6% হারে সুদ ধরতে হবে। কেমন? এখন এই উত্তোলনের সুদটা আমরা লিখবো কোথায় কোথায়, খুব ভালো করে খেয়াল করি। যে ঋণের সুদটা কিন্তু ব্যবসার একটা ব্যয়, এই জন্য এটা লাভ লোকসান আবন্টন আমরা ডেবিট দিকে লিখব। আরেকটা বিষয় এখানে মনে রাখবে, এটা নিয়ে বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা হয়, তবে সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে যে ঋণের সুদটা কিন্তু অংশীদারদের অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে। এটা এমন না যে অংশীদারদের মূলধনটা কিন্তু ব্যবসার বিলোপ সাধনকালে সাধারণত দেওয়া হয়, কিন্তু ঋণের সুদটা যেটা, সেটা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়। এই জন্য ঋণের সুদটা ঋণের সাথে ঋণের সুদ পরিশোধ করে দিতে হবে। এই জন্য ঋণের সুদটা মূলধন হিসেবে না লিখে ঋণ হিসাবের ক্রেডিট দিকে লিখবা, কারণ এর ফলে অংশীদারদের ঋণের পরিমাণটা বেড়ে যাবে। তো আবার বলছি, ঋণের সুদ আবন্টনের ডেবিট দিকে লিখবো ব্যয় বলে, আর এটা অগ্রাধিকার ভিত্তিতে যেহেতু পরিশোধ করতে হয় ঋণের সাথে, এই জন্য আমরা ঋণ হিসাবের ক্রেডিট দিকে লিখে দিব। কেমন? এখন এই ঋণের সুদটা ধরবো কিভাবে? আমরা 2টা উদাহরণ দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। যে আলাল নামক একজন অংশীদার 2017 সালের 1 জুলাই তারিখে ব্যবসায় 2 লক্ষ টাকা ঋণ প্রদান করেছেন। উক্ত ঋণের উপর 10% হারে সুদ ধরতে হবে। খুব ভালো করে খেয়াল করে, এখানে ডেট দেওয়া আছে 1 জুলাই, আমাদের হিসাবকালটা ধরো 31 ডিসেম্বর তারিখে শেষ, তাহলে জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত গুনে দেখো 6 মাসের সুদ হয়। এবং একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু ঋণের সুদের পার্সেন্টেজ চুক্তিতে উল্লেখ করে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু 6% হবে না, এক্ষেত্রে চুক্তিতে যত পার্সেন্ট দেওয়া আছে তত পার্সেন্টই ধরতে হবে। ঠিক আছে? তো আমরা যদি সমাধান করি কি দাঁড়ায়, যে 2 লক্ষ টাকা ইন্টু 10%, খেয়াল করো 10%ই ধরতে হবে, এক্ষেত্রে 6% না। এবং 6 মাস কেন? ওই যে 1 জুলাই, উপরে 6 নিচে 12, তাহলে 10,000 টাকা হয়। আমরা দ্বিতীয় উদাহরণটার দিকে একটু খেয়াল করি। দুলাল নামক একজন অংশীদার 2017 সালের 1 এপ্রিল তারিখে ব্যবসায়ে 1 লক্ষ টাকা ঋণ প্রদান করেছেন। এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে যে ডেট দেওয়া আছে 1 এপ্রিল, তাহলে 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 9 মাস হয়, তাই না? কিন্তু খেয়াল করে, এখানে কিন্তু কোনো ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া নেই, তার মানে চুক্তিতে ঋণের সুদের কোনো পার্সেন্টেজের কথা হয়তো উল্লেখ ছিল না। এক্ষেত্রে কিন্তু আইনে যে বলা আছে বাধ্যতামূলকভাবে সুদ ধরতে হবে, কয় পার্সেন্ট মনে পড়ে তোমাদের? 6%। তাহলে আমরা 6% সুদটা ধরবো। খেয়াল করো, এখানে পার্সেন্টেজ নাই, তাও সুদ ধরতে হচ্ছে কয় পার্সেন্ট? 6%। তাহলে 1 লাখ ইন্টু 6% ইন্টু উপরে হবে 1 এপ্রিল, তো এখানে একটা জিনিস মিসিং হয়েছে, উপরে 9 নিচে 12, খেয়াল করে দেখো তোমরা 4,500 টাকা সুদ হয়। তাহলে ঋণের সুদের হার উল্লেখ না থাকাতে 32 সালের অংশীদারি আইন অনুযায়ী 6% হারে সুদ ধার্য করা হলো। তাহলে আমার মনে হয় সবাই তোমরা ঋণের সুদের বিষয়টা বুঝতে পেরেছ। আমি আরেকবার বলে দিচ্ছি যে ঋণের সুদটা ধরা বাধ্যতামূলক। এক্ষেত্রে যদি চুক্তিতে কোনো পার্সেন্টেজ উল্লেখ থাকে, তাহলে তুমি সেই চুক্তিতে পার্সেন্টেজ অনুযায়ী সুদ ধরবা। বা যদি চুক্তিতে ঋণের সুদের শতকরা হার দেওয়া নাও থাকে,
অংশীদারি আইন অনুযায়ী তুমি 6% হারে সুদ ধরে দিবা। আর ডেটটা খেয়াল করবা, যেই তারিখে ঋণটা দিল কোনো অংশীদার, ওই তারিখ থেকে হিসাবকালের শেষ তারিখ পর্যন্ত যত মাস হয় তত মাসের সুদ ধরবো। আমরা উদাহরণ একে খেয়াল করো, 1 জুলাই ছিল বলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা 6 মাসের সুদ ধরেছি। বাট দ্বিতীয় উদাহরণটা দেখো, 1 এপ্রিল ছিল, যেন আমরা 9 মাসের সুদ ধরেছি। তাহলে আমরা আশা করছি তোমরা ঋণের সুদের বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছ। আমরা পরের আলোচনায় চলে যাব। অংশীদারদের বেতন। বেতন নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকে। তোমরা বেতনের তো প্রায় প্রতি পরীক্ষায় বেতন নিয়ে অঙ্ক আসে। তো আমরা একটু খেয়াল করি যে অংশীদারদের মধ্যে যদি কোনো অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে, তোমাদের মনে পড়ে কিনা, তাকে সক্রিয় অংশীদার বলে। এই সক্রিয় অংশীদারকে কিন্তু ব্যবসায় থেকে কিছু বেতন দেয়া হয়। এই বেতনটা উল্লেখ থাকতে হবে চুক্তিতে, তাকে প্রতি মাসে কত টাকা বেতন দেয়া হবে। মনে রাখবে, এটাও মূলধনের সুদ, উত্তোলনের সুদের ক্ষেত্রে চুক্তিতে উল্লেখ থাকতে হবে। যদি চুক্তিতে উল্লেখ না থাকে, খেয়াল করো, তবে চুক্তিপদ উল্লেখ না থাকলে বেতন প্রদান করা হয় না। তাহলে বেতনের বিষয়টা হচ্ছে চুক্তির উপর নির্ভরশীল। এক্ষেত্রে আইনে কিছু বলা নেই। আইনে যদি ক্ষেত্রে বলা নেই যে উল্লেখ না থাকলে মাসে এত টাকা দেওয়া হবে, তা কিন্তু বলা নেই। এক্ষেত্রে স্পষ্ট মনে রাখবা, চুক্তিতে উল্লেখ থাকলেই কেবল বেতন প্রদান করা হবে, চুক্তিতে উল্লেখ না থাকলে বেতন পরিশোধ করা হবে না। আর এই বেতনটা আমরা লিখবো কোথায় কোথায়? তোমরা জানো, অংশীদারকে যদি বেতন দেওয়া হয় তাহলে ব্যবসার একটা ব্যয় হয়। এই জন্য এটা লাভ লোকসান আবন্টন আমরা ডেবিট দিকে লিখবো। আবার এই অংশীদারকে ধরে নিব, এই অংশীদার বেতনটা এখনো ব্যবসা থেকে নেয়নি, তাহলে তার বেতনের টাকাটা ধরো ব্যবসায় জমা হচ্ছে আস্তে আস্তে, তাহলে তার মূলধন বেড়ে যাবে। এই জন্য মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখবো। আবার বলছি, বেতন ব্যয় বলে লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে লিখবো, আর মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখবো এই লজিকে যে আমরা ধরে নিব বেতনটা সেই ব্যবসা থেকে তুলে নেয় না, তার মানে তার বেতনের টাকা ব্যবসায় তার মূলধনের সাথে আস্তে আস্তে যোগ হতে থাকে, বাড়তে থাকে। এই জন্য মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখবো। এখন এই বেতন নিয়ে তোমরা এই চারটার দিকে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ এই চারটা, এবং প্রায় পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। খুব মনোযোগ দিয়ে শুনবো আমরা। যে বেতন নর্মালি কিছু বলা না থাকলে দুই জায়গায় যাবে, একটু আগে বললাম। একবার কোথায়? লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে, আর একবার মূলধন হিসাবের ক্রেডিট দিকে। আমরা যদি নিচ থেকে শুরু করি, নিচের পয়েন্ট আগে বলি যে বেতন ডেবিট করেছি কি করেনি, তুলে নিয়েছি কি নেয়নি, কিছু উল্লেখ না থাকলে ধরে নিতে হবে ডেবিটও করেনি, তুলেও নেয়নি। তখন দেখো দুই জায়গায় যাবে, ব্যয় বলে আবন্টনের ডেবিট দিকে, আর বেতনটা অংশীদারদের পাও না, সে তুলে নেয়নি বলে মূলধন বেড়ে যাবে, যেন মূলধন হিসাবের ক্রেডিট দিকে। বাট প্রশ্নে অনেক সময় ডেবিট করা তুলে নিয়ে অনেক কথা বলা থাকে। এই কি বললে কোথায় যাবে কোথায় যাবে না, এই অংশটা একটু ভালো করে খেয়াল করব। আমরা প্রথম 3টা পয়েন্ট সিরিয়ালে এখন যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবো স্যার এই অংশটা। প্রথম পয়েন্ট হচ্ছে বেতন ডেবিট করার পর, এই শব্দটাই বেশি ইউজ করে পরীক্ষায়। ডেবিট করার পর, লিপিবদ্ধ করার পর, চার্জ করার পর, সমন্বয় করার পর। বারবার দেখো একটা শব্দ আসছে পর। ডেবিট করার পর মানে কি? ডেবিট করা হয়ে গেছে। তাহলে ডেবিট করা যেহেতু হয়ে গেছে, এটা তো ডেবিট করার কথা ছিল লাভ লোকসান আবন্টন হিসাবে। তাহলে ডেবিট করার পর মানে কি? ডেবিট করা হয়ে গেছে। বুঝে নিতে হবে আবন্টনের আগে যে হিসাবটা করা হয়, লাভ লোকসান হিসাব বা বিশদায় বিবরণী, ধরে নেওয়া হবে ওখানে এটা লিখে ফেলা হয়েছে, ডেবিট করা হয়ে গেছে। যেহেতু ডেবিট করা হয়ে গেছে, এই জন্য আর লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে লেখার দরকার নেই। তাহলে আমরা যদি বলে ডেবিট করার পর, লিপিবদ্ধ করার পর, চার্জ করার পর, মানে লেখা হয়ে গেছে, লাভ লোকসানে লেখা হয়ে গেছে, এই জন্য লাভ লোকসান আবন্টন আমরা লিখবো না। কিন্তু তুলে নেওয়া সম্পর্কে তো কিছু বলা নেই, তাহলে আমরা ধরে নিব সে বেতনটা এখনো তুলে নেয়নি, সেজন্য আমরা মূলধন হিসাবে লিখে দিব। আবার বলছি, যদি বলে বেতন ডেবিট করার পর, লিপিবদ্ধ করার পর, চার্জ করার পর, সমন্বয় করার পর, শব্দ চারটা একটু মনে রাখবো, প্রথমটা বেশি আসে, এই শব্দটা বেশি ইউজ করে। এই ডেবিট করার পর বললে এটা লাভ লোকসান আবন্টনে আসবে না, কিন্তু মূলধন হিসাবে আসবে। দ্বিতীয় পয়েন্টটা খেয়াল করো, বেতন ব্যবসা হতে উত্তোলন করলে, তুলে নিলে, গ্রহণ করলে। তোমাদের মধ্যে শুরুতে আজকে একটু বললাম যে বেতন কেন মূলধন হিসাবের ক্রেডিট দিকে যায়। আমরা ধরে নেই সে বেতনটা ব্যবসা থেকে এখনো তুলে নেয়নি, তার মানে বেতনটা ব্যবসায় জমা হতে থাকে, তার মূলধন আস্তে আস্তে বাড়তে থাকে, এই জন্য মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখি, তাই না? কিন্তু এখন যদি বলে দেয় যে বেতন সে উত্তোলন করে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, অথবা গ্রহণ করেছে, কি বলো, বেতন তো তুলে নিয়ে গেছে, তাহলে কি আর মূলধন বাড়বে? না, বাড়বে না, এই জন্য মূলধন হিসাবে আর আসবে না। বাট ডেবিট করেছে কি করে না, তা তো প্রশ্নে বলা নেই। এক্ষেত্রে আমরা ধরে নিব সে এখন বেতন ডেবিট করেনি, এই জন্য আবন্টনের ডেবিট দিকে লিখে দিই। তাহলে তুমি সহজে মনে রাখবে এভাবে, যদি ব্যবসা থেকে বেতন তুলে নেয়, মূলধনে যাবে না, বাট আবন্টনে আসবে। আর আগেরটা কি বলেছিলাম? ডেবিট করার পর বললে আবন্টনে আসবে না, মূলধনে আসবে। 3 নম্বর পয়েন্টটা খেয়াল করো, বেতন ডেবিট করার পর এবং তা তুলে নিয়েছে, যদি উভয় উল্লেখ থাকে। কি ছেলেমেয়েরা, বেতন ডেবিটও করে ফেলেছে, তুলেও নিয়ে গেছে। যেহেতু ডেবিট করা হয়ে গেছে, এই জন্য আবন্টন আসবে না। যেহেতু তুলেও নিয়ে গেছে, এই জন্য মূলধনে আসবে না। খুব মজার না? যে কোথাও আসবে,
আবার বলছি 3টা পয়েন্ট খুব ভালো করে শুনবা। আমরা যখন বোর্ডের অঙ্ক আলোচনা করব তখন দেখবা এই বিষয়গুলো অনেকগুলো বোর্ডে আসছে। আবার বলছি, যদি বলে বেতন ডেবিট করার পর আবন্টনে আসবে না মূলধনে আসবে, যদি বলে বেতন তুলে নিয়ে গেছে, গ্রহণ করেছে, উত্তোলন করেছে, মূলধনে আসবে না আবন্টনে আসবে। যদি বলে ডেবিট করার পর এবং তুলে নিয়েছে, দুইটাই উল্লেখ থাকে, তাহলে কোথায় আসবে? আর লাস্টের পয়েন্ট আমি আবার রিপিট করছি, যদি ডেবিট করেছে কি করেনি, তুলে নিয়েছে কি নেয়নি, প্রশ্নে কিছুই বলা নেই। আমরা ধরে নিব কি ডেবিটও করেনি, তুলেও নেয়নি, তাহলে তখন আমরা দুই যাবো। কেমন? এই বিষয়টা আমরা যখন বোর্ডের অঙ্ক করবো তখন আলোচনা পাবো। তাহলে বেতন নিয়ে বোধহয় তোমাদের আলোচনাটা খুব কাজে দিবে, খুব ভালো করে সবাই বুঝে নিয়েছে আশা করছি। আমরা পরের স্লাইডে চলে যাই, যে দ্বৈত হারে মুনাফা বন্টন। এটা কিন্তু মাঝে মাঝে এরকম দিয়ে দেয় যে ধরো 2জন অংশীদার বা 3জন অংশীদার হয়তো মুনাফার একটা অংশ তোমার বন্টন করতে বললো একটা নির্দিষ্ট অনুপাতে, বাকি অংশ আরেকটা অনুপাতে বললো। নরমালি টোটাল মুনাফা হয়তো একটা অনুপাতে বন্টন করতে হবে, ফর এক্সাম্পল 3:1 3জন অংশীদার, তাহলে এখানে একটা অনুপাতের হার দেওয়া আছে, একটা অনুপাত। তো এই ক্ষেত্রে আমাদের প্রবলেম নাই। কিন্তু যদি প্রশ্নে কখনো বলে যে এরকম যে টোটাল মুনাফা যা, ধরো টোটাল মুনাফা 20,000 টাকা, ধরো এই টোটাল মুনাফা যদি এমন হয় যে প্রথম 5,000 টাকা বন্টিত হবে ধরো 2:1 অনুপাত, তাহলে 20,000 টাকার মধ্যে প্রথমে 5,000 টাকা ভাগ করতে বললে 2:1 অনুপাত। ধরো বাকি অংশ, বাকি আরো কত থাকে 15,000, ধরো এই টাকাটা বন্টন করতে পারলো ধরো সমানুপাতে, সমানুপাতে, তাহলে কি দাঁড়ালো? কিছু অংশ বন্টন হবে একভাবে, কিছু অংশ বন্টন হবে আরেক অনুপাতে। তাহলে এখানে অনুপাত দুই ধরনের অনুপাত দেওয়া আছে, এই জন্য এটার নাম হয়েছে দ্বৈত হারে মুনাফা, মানে দুই ভাবে মুনাফাটা বন্টন করতে হবে। এক্ষেত্রে কিভাবে মুনাফাটা বন্টন করতে হবে দ্বৈত হারে থাকলে, সেই বিষয়টা আমরা একটু বলবো, উদাহরণ দিয়ে তোমাদের পরে আলোচনা করছি। উদাহরণ খেয়াল করো সবাই ভালো করে, যে ক খ গ 3জন অংশীদার, তারা চুক্তি করলো যে বন্টনযোগ্য মুনাফার প্রথম, এরকম প্রশ্নে প্রথম বলে দিবে, প্রথম 5,000 টাকা 2:1 অনুপাতে এবং অবশিষ্ট মুনাফা সমানুপাতে বন্টন করতে হবে। ছেলেমেয়েরা দেখো তো এখানে দুইটা অনুপাত দেয়া না, প্রথম 5,000 টাকা বন্টন করতে হবে 2:1 অনুপাতে, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা বন্টন করতে হবে সমানুপাতে। ধরে নিলাম চলতি বছরে বন্টনযোগ্য মুনাফা হয়েছে টোটাল 11,000 টাকা। এই 11,000 টাকা আমরা এখন এই দুইটা অনুপাতে যদি বন্টন করি তাহলে কি দাঁড়ায়? ভালো করে খেয়াল করি সবাই, আমরা যদি একটু এই ছকটার দিকে তাকাই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। যে আমরা শুরুতে কি করব, টোটাল মুনাফার মধ্যে প্রথম যত টাকা বন্টন করতে বলেছে, কথাটা খেয়াল করো, প্রথম যত টাকা বন্টন করতে বলেছে এই টাকাটাকে বন্টন করে দিব আমরা। যে প্রথম 5,000 টাকা 2:1 অনুপাত, 2:2:1, বলো তো যোগফল কত হয়? 2 2 1 5। তাহলে আমরা 5,000 কে যদি 5 দিয়ে ভাগ করি আর 2 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে কয়েকটা, 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে কয়েকটা, 5 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে পাওয়া যাবে কয়েকটা। তাহলে কত দাঁড়াবে? 5,000 কে 5 দিয়ে ভাগ করলে হয় 1,000, 2 দিয়ে গুণ করলে 2,000, তাহলে ওরও 2,000, ওর 1 দিয়ে গুণ করলে হবে 1,000। তাহলে টোটাল 11,000 টাকার মধ্যে ছেলেমেয়েরা বলো তো প্রথমে কয় টাকা বন্টন করে দিলা? 5,000। তাহলে অবশিষ্ট আর কত থাকলো? 6,000। এই 6,000 টাকা বন্টন করতে বলছে সমানুপাতে। সমানুপাতে সহজভাবে কিভাবে করতে পারে? 6,000 টাকা থেকে যদি 3জন অংশীদার, এই 6,000 কে আমরা 3 দিয়ে ভাগ করে দিই। তা 6,000 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই কত পড়ে? 2,000 2,000 2,000। ছেলেমেয়েরা বলো তো আমাদের যে টোটাল যে মুনাফাটা, যে টোটাল মুনাফার আমাদের যে 11,000 টাকা, এই টোটাল 11,000 টাকার মধ্যে আমরা প্রথমে 5,000 টাকা বন্টন করলাম, পাইলো 2,000 2,000 1,000, অবশিষ্ট 6,000 টাকা ভাগ করলে হলো 2,000 2,000 1,000 2,000। তাহলে টোটাল ক কত পেলো? 2 2 4, খ পেলো 2 2 4, গ পেলো 1 আর 2 3,000। তাহলে টোটাল মুনাফা যখন আমরা লিখবো তখন ক এর ঘরে লিখবো 4, খ এর ঘরে লিখবো 4, গ এর ঘরে লিখবো 3,000 টাকা। তোমরা কি সবাই দ্বৈত হারের বিষয়টা বুঝতে পেরেছ? এরকম যদি কখনো দেখো প্রশ্নে দুইটা অনুপাত দেওয়া আছে, কিছু অংশ বন্টন হবে একভাবে, বাকি অংশ বন্টন হবে আরেকভাবে, আরেকটা অনুপাতে, তখন বুঝে নিবে এটা দ্বৈত হারের অঙ্ক আসছে। এই ক্ষেত্রে আমরা যদি রাফের মধ্যে এরকম একটা ওয়ার্কিংস করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কেমন? তাহলে আমরা দ্বৈত হারের বিষয়টা বোধহয় সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি বোর্ডে দেখেছি, কয়েকটা বোর্ডে আসছে, মুনাফা ভোগের নিশ্চয়তা বা প্রতিশ্রুতি। অনেক সময় দেখবা এরকম অঙ্ক আসছে, ধরো 3জন অংশীদার ক খ গ, হয়তো ক আর খ মিলে গকে নিশ্চয়তা দিল, অথবা শুধু ক গকে নিশ্চয়তা দিল, খ দিল না কাউকে নিশ্চয়তা। এরকম যদি নির্দিষ্ট একটা ন্যূনতম পরিমাণ মুনাফার নিশ্চয়তা দিয়ে দেয় অন্য একজন অংশীদারকে, সেটাকে আমরা বলি মুনাফা ভোগের নিশ্চয়তা বা প্রতিশ্রুতি।
একটু লেখাটা একটু পড়ো। যখন কোনো দক্ষ অংশীদার গ্রহণ করা হয় তখন তাকে এই মর্মে নিশ্চয়তা দেওয়া হয় যে ব্যবসার বন্টনযোগ্য মুনাফায় তার অংশ কোনো অবস্থাতেই প্রস্তাবিত সীমার কম হবে না, তখন তাকে মুনাফা ভোগের নিশ্চয়তা বলে। এক্ষেত্রে আনুপাতিক হারে বন্টনযোগ্য মুনাফা পরিমাণ প্রস্তাবিত সীমার কম হলে খেয়াল করো, প্রথমেই তাকে তার প্রাপ্য দিয়ে দিতে হবে, এবং আনুপাতিক হারে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ প্রস্তাবিত সীমার চেয়ে বেশি হলে উক্ত নিশ্চয়তা কার্যকর হবে না। বিষয়টা কী দাঁড়ালো, তাকে নর্মালি বন্টন করে দিয়ে যে দেখো যে তাকে যত টাকা নিশ্চয়তা দেওয়া হয়েছে, ধরো তাকে 10,000 টাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে একজন দক্ষ অংশীদারকে, সে নর্মালি বন্টন করে দেখলাম সে 8,000 টাকা পেয়েছে, তাহলে বাকি 2,000 টাকা যারা নিশ্চয়তা দিল তাদের অংশ থেকে দিয়ে দিবে। বাট যদি এমন হয় কেউ বেশি পেয়ে গেল, নর্মাল বন্টন করে ধরো হয়ে গেল 10,000 না 12,000, যাকে গ্যারান্টি দেওয়া হয়েছে দক্ষ অংশীদার সে তাকে ন্যূনতমের চেয়ে আরও বেশি পেয়ে গেছে নর্মাল বন্টন করার ফলে, তখন কিন্তু আর যোগ বিয়োগ হবে না, তখন নিশ্চয়তাকে আমরা বলি অকার্যকর হয়েছে। কেমন? আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে খেয়াল করি, আমরা যদি পরের উদাহরণটা যাই, খেয়াল করো সবাই। এই নিশ্চয়তা দুই ধরনের হতে পারে। যদি একজন অংশীদার আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দেয়, একজন দিয়েছে নিশ্চয়তা, তখন আমরা বলবো একক নিশ্চয়তা। যেমন এই ক্ষেত্রে নিশ্চয়তা গ্রহণকারী অংশীদারের বন্টনযোগ্য মুনাফা যদি ঘাটতি থাকে, তাহলে নিশ্চয়তা প্রদানকারী অংশীদার এককভাবে উক্ত ঘাটতি পূরণ করবে। তাহলে যদি একজন অংশীদার দেয় তাহলে কিন্তু এককভাবে একজনই পূরণ করে দিবে। উদাহরণটা খেয়াল করো, ক খ গ 3জন অংশীদার, তাদের অনুপাত হচ্ছে 2:1। ক গকে নিশ্চয়তা দিল, খেয়াল করো এইটুকু অংশ খেয়াল করো, ক গকে নিশ্চয়তা দিয়েছে যে গয়ের মুনাফা অংশ 15,000 টাকার কম হবে না। যদি বন্টনযোগ্য মুনাফা ধরে নিলাম 67,500 টাকা হয়, তাহলে কি দ্বারা একটু খেয়াল করি ভালো করে। প্রথমে আমরা 67,500 টাকা তাদের যে নর্মাল অনুপাত, এই অনুপাতে কিন্তু সবার মধ্যে বন্টন করে দিবা, 2, 2, 1 যোগফল আবার 5, তাহলে 67,500কে তুমি 5 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করে দেখো 27,000 হয়, তাহলে ওরও 27,000 হবে, ওর 5 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে ওর হবে 13,500 টাকা। ভালো করে খেয়াল করবা, কে কাকে নিশ্চয়তা দিয়েছিল? ক গকে নিশ্চয়তা দিয়েছিল। এই গকে নিশ্চয়তা দিয়েছে ক, যে সে কমপক্ষে 15,000 টাকা পাবে, কিন্তু সে পেয়েছে কত? 13,500। তার মানে কি ন্যূনতম পরিমাণের চেয়ে কম পেয়েছে, তাহলে তাকে অবশ্যই বাকি 1,500 টাকা, যেটা 15,000 হতে যে 1,500 টাকা হয়, এটা খ পূরণ করে দিবে। তাহলে এক্ষেত্রে কী হবে, গয়ের ঘরে 1,500 টাকা যোগ হবে, ক্ষয়ের ঘর থেকে 1,500 টাকা বিয়োগ হবে। খেয়াল করো সবাই, ক্ষয়ের যে ক্ষত নিশ্চয়তা দেয়নি, তাহলে ক্ষয়ের ঘরে যোগও হবে না বিয়োগও হবে না। তাহলে এখন যদি গয়ের ঘরে আমরা 1,500 যোগ করি, দেখো ওর 15,000 টাকা হয়ে গেল, আর কয়ের ঘর থেকে এখন 1,500 টাকা মাইনাস হয়ে যাবে, তার হয়ে গেল 25,500 টাকা। তাহলে একক নিশ্চয়তা হচ্ছে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে নিশ্চয়তা দেয়, একজন অংশীদার যদি আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দেয়, তখন তাকে আমরা বলবো একক নিশ্চয়তা। এক্ষেত্রে যাকে নিশ্চয়তা দেয়া হলো দক্ষ ব্যক্তি অংশীদার, তার যদি কোনোভাবে ন্যূনতম পরিমাণের চেয়ে কম হয়, এই কমটা যে নিশ্চয়তা দিল সে পূরণ করে দিবে, এটা মাথায় রাখবা। আমরা পরের উদাহরণটা একটু খেয়াল করি সবাই, যে যৌথ নিশ্চয়তা। এই ক্ষেত্রে ধরো 2 জন অংশীদার মিলে একজন অংশীদারকে নিশ্চয়তা দিল যে সে ন্যূনতম একটা পরিমাণ টাকা পাবে। এক্ষেত্রে ক্যালকুলেশনটা কীভাবে হয় আমি একটু উদাহরণটার দিকে খেয়াল করতে বলি। ক খ গ এর লাভ লোকসান বন্টন অনুপাত খেয়াল করো সবাই, ধরো 5:3:2। ক ও গ খেয়াল করবো সবাই, ক ও গ খকে নিশ্চয়তা দিয়েছে যে তার মুনাফার অংশ 22,000 টাকার কম হবে না। এক্ষেত্রে কিন্তু নিশ্চয়তা দিল ক ও গ, কাকে? খকে নিশ্চয়তা দিয়েছে, সে কমপক্ষে 22,000 টাকা পাবে। এখন যদি 22,000 টাকার কম পায়, এই কমটা কিন্তু ক আর গ দিয়ে দিবে, মনে রাখবা, ক আর গ দিয়ে দিবে তাদের অনুপাতে, কখনোই সমান অনুপাতে না, তাদের অনুপাতে। আমরা একটু খেয়াল করব সমাধানটা, যে প্রথমে ধরে নিলাম বন্টনযোগ্য মুনাফা হয়েছে 50,000 টাকা, তা আমরা যদি 50,000 টাকা আগে 5:3:2 অনুপাতে ভাগ করি, তাহলে কি দাঁড়ায়? 5, 3, 2 যোগফল কত? 10। তাহলে আমি 50,000কে 10 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করলে কয়ের হয় 25,000। যদি আমাদের 10 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করি, আর হয় 15,000। 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করে আর হয় 10,000। কাকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল? খকে। মিনিমাম কত? 22, কিন্তু সে পেলো কত? 15। তাহলে 15 তো সে নিবে না, তাকে তো 22 দিতে হবে কমপক্ষে। তাহলে তার ঘরে কয় টাকা যোগ করলে 22 হবে? 7,000। খেয়াল করে এই 7,000 টাকা কিন্তু এখন ক আর গ দিয়ে দিবে, এবং দিয়ে দেবে কিন্তু সমানভাবে না, মনে রাখবা, তাদের অনুপাতে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটাখানে ভুল হয়ে যায় ছেলেমেয়েদের। এখন এই 7,000 টাকা যদি বাকি ক আর গ মধ্যে মাইনাস করি, তাহলে মাইনাসটা করবো আমরা তাদের অনুপাতে। কয়ের অনুপাত ছিল 5, গয়ের অনুপাত ছিল 2, তাহলে 5:2 অনুপাতে আমরা ভাগ করব। তো আমরা যদি 7,000কে 5:2 অনুপাতে ভাগ করি,
7,000-কে 5:2 অনুপাতে এই দুজনের মধ্যে ভাগ করবো, খেয়াল করবা। তাহলে 5:2 যোগফল কত? 7। তাহলে 7,000-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 5 দিয়ে গুণ, এই 5,000 কীভাবে বের হলো খেয়াল করো। টোটাল 7,000-কে 7 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ। এই যে 7,000 টাকা খকে দেওয়া হয়েছিল, এই 7,000 টাকার মধ্যে কয় টাকা দিবে? এই 5:2 এর যোগফল 7 দিয়ে ভাগ, আর কয়ের নিজস্ব অনুপাত কত? 5 দিয়ে গুণ করে দেখো 5,000 টাকা হয়। গয়ের ক্ষেত্রে একই নিয়ম। আমি যদি গয়ের ক্ষেত্রে তোমাদেরকে বের করতে বলি, যে গয়েরটা কীভাবে বের হবে খেয়াল করো। গয়ের টাকাটা কীভাবে বের হবে? যে গয়ের ক্ষেত্রে 7,000-কে 7 দিয়ে ভাগ, গয়ের অনুপাত কত ছিল? 2 দিয়ে গুণ হবে করে দেখো 2,000 টাকা হয়। তাহলে এখন ক মাইনাস করে কয়ের কত হলো? 20, ক্ষয়ের হয়ে গেল সেই 22, গয়ের মাইনাস করলে হয়ে গেল 8। তাদের মুনাফা হলো 20, 22, 8। তো আমরা ভালো করে খেয়াল করবো প্রশ্নে, যে এটা কি দ্বৈত হার নাকি এটা কি যৌথ নিশ্চয়তা নাকি এটা একক নিশ্চয়তা, ভালো করে খেয়াল করব। যদি একক নিশ্চয়তা হয় তাহলে একজন অংশীদার আরেকজন অংশীদারকে পূরণ করে দিবে। যদি এটা যৌথ নিশ্চয়তা হয় তাহলে যেই দুজন অংশীদার নিশ্চয়তা দিল সেই দুজন অংশীদারের ঘর থেকে মাইনাস করব তাদের অনুপাতে। তো আমরা বোধহয় সবাই নিশ্চয়তার বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এরপরে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনবা, যে 2016 এবং 17 সালের বোর্ড পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে, এর মধ্যে আমি আজকে কিছু অঙ্ক, সিলেক্টিভ কিছু অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করব। পুরো অঙ্কটা সমাধান না করে আজকের আলোচনার ভিত্তিতে কোন কোন জায়গাটায় তোমাদেরকে গুরুত্ব দিতে হবে, কোন কোন জায়গাটায় একটু মনোযোগ দিয়ে অঙ্কটা করতে হবে, সেই বিষয়টা একটু বলে দিব এবং কিভাবে সমাধান হবে আমি আরেকবার মনে করাই দিব। খুব মনোযোগ দিয়ে শুনবা। আশা করছি তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে চর্চা করো তাহলে হয়তো আশা করছি তোমাদের সামনে যে পরীক্ষা অংশীদারি চ্যাপ্টার থেকে যে অঙ্ক আসবে, আশা করছি এখান থেকে তোমাদের সেটা অনেক হেল্প করবে। আমরা প্রথমে ঢাকা বোর্ড 2016 অঙ্কটা যদি দেখি, আমরা যদি প্রশ্নটা সবাই তোমাদের সামনে থাকে, তোমরা দেখতেও পারো, সামনে যদি তোমাদের টেস্ট পেপার থাকে অথবা তোমাদের বইয়ে যদি ঢাকা বোর্ড 2016 অঙ্কটা যদি থাকে একটু দেখতে পারো। কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি, হাবিব ও হাসিব 2015 সালের 1 জানুয়ারি তারিখে একটি অংশীদারি কারবার আরম্ভ করে। এই যে আরম্ভ করে এই শব্দটা ইম্পর্টেন্ট, আমরা পরে বলবো। তাদের কারবারের মোট মূলধন ছিল 6 লাখ টাকা, যার 3/2 ভাগ হাবিব এবং 3/1 ভাগ হাসিব সরবরাহ করে। কারবারের লাভ অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হবে। এই যে এই অংশটাও গুরুত্ব দিব, আমরা একটু পরে বুঝাবো। মূলধন ছাড়া হাবিব কারবারে 1 লাখ টাকা ঋণ স্বরূপ প্রদান করে। দেখো ঋণ প্রদান করেছে 1 লাখ, এই বিষয়টা আমরা মনোযোগ দিব। কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য হাবিব ও হাসিব প্রতি মাসে যথাক্রমে 5,000 এবং 4,000 টাকা করে বেতন পাবে। হাবিব ও হাসিব কারবার হতে প্রত্যেক মাসের প্রথম তারিখ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল কিন্তু এটা, প্রত্যেক মাসের প্রথম তারিখে যথাক্রমে 8,000, 5,000 টাকা উত্তোলন করে। এছাড়াও হাসিব 1,200 টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয়নি। তবে পণ্য উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। খেয়াল করো, নর্মাল নিয়ম কিন্তু পণ্য উত্তোলনের উপর সুদ ধরা হয় না, বাট এখানে বলে দিয়েছে পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হবে। তার মানে কি আমরা শুধু পণ্য উত্তোলনের উপর সুদ ধরবো, নগদ উত্তোলনের উপর সুদ ধরবো না। তারপর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল এই কোশ্চেনের, যে অংশীদারদের বেতন ডেবিট করার পর, এই অংশটা তোমাদের বোধহয় কিছুক্ষণ আগে আমি বেতন নিয়ে আলোচনা করেছি। ওই অংশটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অংশটা বুঝতে পারবা। লাস্টে মুনাফা হয়েছে এত টাকা। এখন যে রিকোয়ারমেন্টগুলো আছে, রিকোয়ারমেন্টগুলো সহজ। অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো, লাভ লোকসান বন্টন অনুপাত, বন্টন হিসাব তৈরি করো, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। আমি উত্তোলনের সুদের বিষয়টা একটু বলে দিই। এখানে দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে শুধু পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হবে। তোমরা খেয়াল করেছো কিনা? কেবল পণ্য উত্তোলনের উপর, এই যেখানে দেওয়া আছে পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হবে। তার মানে কি নগদ উত্তোলনের উপর সুদ ধরতে বলেনি, শুধু পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে বলেছে। পণ্য উত্তোলন কে করেছে খেয়াল করো। এছাড়া হাসিব 1,200 টাকার পণ্য উত্তোলন করে। তাহলে 1,200 টাকার পণ্য উত্তোলন করেছে, বাট কোন তারিখে উত্তোলন করেছে ডেট কিন্তু নাই। তাহলে আমরা এবারে 6 মাসের সুদ ধরে দিব। তাহলে খেয়াল করো, 1,200 টাকার উপর যদি আমরা 5% সুদ ধরি তাহলে তোমার কত হয়? 1,200 টাকার উপর 600, তার অর্ধেক যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের 300 টাকা সুদ হয়। তাহলে অংশীদারদের উত্তোলনের সুদ হবে তোমার এই 1,200 টাকা। অংশীদারদের পণ্য উত্তোলন যে 1,200 টাকা আছে, 1,200 টাকার উপর আমরা সুদ ধরে দিব। 1,200 টাকার উপর 5% করলে তোমার হবে যা হয় 1,200 ইন্টু 1,200 টাকার পণ্য উত্তোলন করেছে, 1,200 ইন্টু 5% ইন্টু, যেহেতু উল্লেখ না এখানে আমরা 6 মাস ধরে দিতে পারি। তাহলে তোমার এখানে 1,200 টাকা যা হয় 120, 60 টাকা বোধহয় হয়। আমরা 60 টাকা
তার অর্ধেক হবে, 30 টাকা সুদ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে পণ্য উত্তোলনের সুদটা যেহেতু ধরতে বলছে, আমরা কেবল পণ্য উত্তোলনের সুদ ধরবো। আর বেতন যে ডেবিট করার পর, তোমাদের কি মনে পড়ে বেতন ডেবিট করার পর পড়লে কি হবে? বেতন ডেবিট করার পর বলেছে, বাট তুলে নিয়েছি কি নেয় নাই কোথাও বলা নেই। তাহলে যে বেতন 5,000 আর 6,000 প্রতি মাসে, তাহলে 12 মাস হয় 5 বারং 60,000, ওর হয় 4 বারং 48,000। এই 60,000 48,000 টাকা ডেবিট করার পর বলেছে, তাহলে বেতনের বিষয়টা আবন্টনে আসবে না, কিন্তু মূলধন হিসাবের ক্রেডিট দিকে ঠিকই লিখে দিবা। আর বাকি অংশটা যা আছে, টোটাল মূলধন 6 লাখ টাকা। 6 লাখ টাকার 3-এর 2 ভাগ করো। 3-এর 2 ভাগ করলে তোমার প্রথমজন হাবিবের হবে 4 লাখ টাকা, আর হাবিবের যদি আমরা করি 3-এর 1 ভাগ, ওর হবে 2 লাখ টাকা। তার মানে টোটাল মূলধন 6 লাখ টাকার মধ্যে বুঝে নিতে হবে প্রথমজন হাবিব দিয়েছে 4 লাখ এবং হাসিব দিয়েছে 2 লাখ। এবং এটা বলেছে ব্যবসা আরম্ভ করেছে। তোমাদের কি মনে পড়ে শুরুতেই বলেছিলাম, ব্যবসা আরম্ভ করলে যখন আমরা মূলধন হিসাবে লিখবো এই টাকাটা, আমরা কি এটা ব্যালেন্স বিডি নামে লিখবো না নগদান হিসাব নামে লিখবো? মনে পড়ছে বোধহয়, ব্যবসা আরম্ভ যেহেতু করেছে এটা আমরা নগদান হিসাব নামে লিখবো। আমার মনে হয় এই অঙ্কের যা আছে। আরেকটা বিষয় যে ঋণের সুদ, দেখো এখানে ঋণ সরবরাহ করেছে, কারবারে 1 লাখ টাকা ঋণ প্রদান করে, কিন্তু এই ঋণের উপর কত % সুদ ধরতে হবে এটা কিন্তু প্রশ্নে বলা নেই। এক্ষেত্রে আমরা 6% হারে সুদ ধরে দিব। কেমন? তাহলে আমাদের এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে অংশীদারদের বেতনটা, আর একটা বিষয় মূলধন অনুপাতে বণ্টিত হবে মুনাফাটা। তাহলে মূলধন অনুপাত কত ছিল? যে 3-এর 2 আর 3-এর 1। যদি 3-এর 2 আর 3-এর 1 বলি আমরা, এটাকে কীভাবে ভাগ হবে খেয়াল করো তো। দুইটার নিচে 3 আছে, তাই না? তাহলে মানে 2:1 অনুপাতে মুনাফা বণ্টিত হবে। মূলধন যেহেতু দিয়েছে 2:1 অনুপাতে, মুনাফাটা বণ্টিত হবে 2:1 অনুপাতে। আমরা দ্বিতীয় অঙ্কটা যদি চলে যাই, রাজশাহী বোর্ড 2016 অঙ্কটা, এখানে একটু ভালো করে খেয়াল করবো আমরা। রাজশাহী বোর্ড 2016-তে তোমরা খেয়াল করো, এখানে পুরো অঙ্কটা যদি আমরা পড়ি, নিলয়, নিশাদ, আশিক একটি অংশীদারি কারবার, ব্যবসার অংশীদার, তাদের লাভ লোকসান বন্টনের হার 2-এর 1, 3-এর 1, 6-এর 1। এই বিষয়টা একটু ক্লিয়ার করলে বোধহয় ভালো হবে তোমাদের। এরকম যদি কখনো ভগ্নাংশ আকারে অনুপাত দেয়া থাকে তখন আমাদের একটু প্রবলেম হয়। আমি যদি একটু ক্লিয়ার করি তোমাদের, যে এখানে যদি যেহেতু দেয়া আছে 2-এর 1, হ্যাঁ দেখো 2-এর 1, আমি যদি এখানে লিখি বিষয়টা 2-এর 1, 3-এর 1, 6-এর 1, দেখো এখন কিন্তু হরগুলো অসমান, তাহলে আমি সমান করে নিতে পারি অথবা লসাগু করে নিতে পারি। 2, 3, 6, লসাগু হচ্ছে 6। এখন যদি আমরা হর দিয়ে ভাগ করে লব্ধ গুণ করি, এখানে হয় 3, এখানে হয় 2, এখানে হয় 1। এখন দেখো সবগুলো নিচে কিন্তু 6 হয়ে গেছে, তাহলে অনুপাতটা হবে 3:2:1। তাহলে যদি কখনো এরকম ভগ্নাংশ আকারে দেয়া থাকে এবং এই ভগ্নাংশ হরগুলো যদি অসমান হয়, তোমরা লসাগু করে নিয়ে অনুপাতটা বের করে নিতে পারো। তাহলে আমাদের অনুপাতটা এখানে হবে 3:2:1। হ্যাঁ, এরপর দেখো 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল। ছেলেমেয়েরা বলো তো, উদ্বৃত্ত ছিল, আমরা কি এটা নগদান হিসাব নামে লিখবো শুরুতে মূলধন হিসাবে, না ব্যালেন্স বিডি? যেহেতু উদ্বৃত্ত ছিল, পুরাতন ব্যবসা, আমরা এটা ব্যালেন্স বিডি নামে লিখবো। মূলধনের উপর 12% হারে সুদ এবং উত্তোলনের উপর 10% সুদে পারবা। সক্রিয় অংশীদার হিসেবে আশিক মাসিক 5,000 টাকা বেতন পাবে। যেহেতু মাসে বলেছে 12 দিয়ে গুণ করে নিবা, 5 বারং 60,000। নিলয় প্রতি মাসের প্রথমে 5,000 টাকা করে সারা বছর উত্তোলন করেছে। তোমার কি মনে পড়ে, নিলয় প্রতি মাসের প্রথমে বললে আমরা জানি 6.5 মাসের সুদ ধরবো। হ্যাঁ, 5,000 ইন্টু এই যে উত্তোলনের সুদ 10%, 5,000 ইন্টু 10% ইন্টু 6.5 যা হয়। আর নিশাদ প্রতি 3 মাস পর পর উত্তোলন করেছে। 3 মাস পর পর বললে বোধহয় তোমাদের মনে আছে যে আমরা এটা 1.5 মাসের সুদ ধরবো। তাহলে 10,000 ইন্টু 10% ইন্টু 1.5 যা হয়। এবং আশিক বছরের মাঝামাঝি এককালীন 40,000 টাকা উত্তোলন করেছে। এখানে দেখো বছরে একবারই করছে, মাঝামাঝি শব্দটা বলে দিয়েছে, যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে, তাহলে আমরা এটার উপর 6 মাসের সুদ ধরবো। নিশাদ 30/6/2015 তারিখে 60,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। তাহলে নিশাদের দেখো 2টা মূলধন হবে, কিন্তু নিশাদের একটা প্রারম্ভিক মূলধন আছে, আবার নিশাদের অতিরিক্ত মূলধন আছে, এবং 30/6 মানে মাঝামাঝি তারিখ। তো আমরা যখন নিশাদের মূলধনের সুদটা ধরবো, কীভাবে ধরবো? তার প্রারম্ভিক মূলধন নিশাদের যেটা, তার উপর ধরবো 1 বছরের সুদ 3.5 লাখ টাকার উপর, আর আমরা এই অতিরিক্ত মূলধন যেটা 60,000 টাকা, তার উপর আমরা 6 মাসের সুদ ধরবো। তারপর লাইনটা খেয়াল করো, আশিক 15% হারে সুদে 1/4/2015 তারিখে 80,000 টাকা ঋণ দিয়েছে। খেয়াল করো ডেটটা কি, 1/4/2015। তাহলে 1/4 মানে এপ্রিলের 1 তারিখে দিয়েছে, ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমাদের টোটাল 9 মাসের সুদ ধরবো। এবং খেয়াল করো এই ঋণের উপর কিন্তু পার্সেন্টেজ দিয়ে দিয়েছে চুক্তিতে, এক্ষেত্রে কিন্তু 6% কার্যকর হবে না, আমরা 15% হারে সুদ ধরবো।
আশা করছি তোমাদের এই অঙ্কের যে প্রবলেমগুলো আমি মনে বোঝাতে পেরেছি। তাহলে এখানে আমরা কয়েকটা বিষয় আরেকবার বলে দিচ্ছি। অনুপাতটা এভাবে দেওয়া থাকলে পূর্ণ সংখ্যা করে নিলাম, 3:2:1 হলো। মূলধনের সুদ ধরার ক্ষেত্রে নিশাতেরটা খেয়াল করবো, ওর 2টা মূলধন হয়ে গেছে। ওর প্রারম্ভিকের উপর 1 বছর, অতিরিক্তর উপর আমরা তারিখ অনুযায়ী 6 মাসের সুদ ধরবো। আর আরেকজন আশিক 15% হারে ঋণ দিয়েছে 1/4 তারিখে, 1/4 তারিখ বলে আমরা এটার উপর 9 মাসের সুদ ধরবো, এবং সুদ ধরবো আমরা 15% হারে, 6% হারে না। আর উত্তোলনের ক্ষেত্রে এখানে 3টা সিচুয়েশন আছে। প্রতি মাসের প্রথমে করেছে নিলয়, তার উপর আমরা ধরবো 6.5 মাসের সুদ। 3 মাস পরপর যে করেছে নিশাত, তার উপর ধরবো আমরা 1.5 মাসের সুদ। আর আশিক করেছে বছরের মাঝামাঝি তারিখে, তার উপর আমরা ধরবো 6 মাসের সুদ। আশা করছি তোমাদের এই অংশটা বুঝতে সুবিধা হয়েছে। আর রিকোয়ারমেন্টগুলো যদি একটু খেয়াল করি, নিশাতের মূলধনের সুদ কত বুঝে গেছে বোধ হয় না? প্রারম্ভিক মূলধন নিশাতের কত ছিল? 3.5 লাখ। 3.5 লাখের উপর ধরবো 1 বছরের সুদ, আর অতিরিক্ত মূলধনের উপর ধরবো 6 মাসের সুদ। অংশীদারদের উত্তোলনের সুদ ও আশিকের ঋণের সুদ নির্ণয় করে, এটা বোধহয় বুঝতে পেরেছো। 3জন অংশীদারের উত্তোলনের সুদ বের করে যোগ করে দিবা, তাহলে হবে। আর আশিকের ঋণের সুদটা তো তোমরা বুঝছো, 15% হারে আমরা 9 মাসের সুদ ধরবো। আর লাস্টে মূলধন হিসাব প্রস্তুত করো, এখানে বন্টনযোগ্য মুনাফা দিয়ে দিয়েছে, সো আমরা পারবো এই অংশটা। আমরা রাজশাহী বোর্ড 2000 অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক ছিল। আমরা যদি যশোর বোর্ডের অঙ্কটায় চলে যাই, ওখানে খেয়াল করো, ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল নিশ্চয়তার একটা অঙ্ক আসছিল। এবং আমি যদি একটু পড়ে নেই, শুরুতে একটু হালকা করে পড়ে নেই, যে 3জন অংশীদার, তাদের অনুপাত দেওয়া আছে 3:2:1। এটা একটু খেয়াল করো, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবং দেখো কি লেখা, 2015 সালের 1 জানুয়ারি তারিখে জসিম 1 লাখ টাকা, আমিন 1,80,000 টাকা, সাদি 60,000 টাকা মূলধন আনয়ন করেন। খুব ইম্পর্টেন্ট, মূলধন আনয়ন করেন, তার মানে কি নতুন ব্যবসা। তাহলে আমরা যখন মূলধন হিসাবে এই টাকাটা লিখবো ক্রেডিট দিকে, আমরা কিন্তু এটা নগদান হিসাব নামে লিখে দিব। কেমন? ব্যালেন্স বিডি লিখলে কিন্তু ভুল হবে। অংশীদারদের চুক্তিতে কিছু বিষয় ছিল, এগুলো তোমরা বুঝতে পেরেছো। যে অংশীদারদের মূলধন উত্তোলনের উপর 10% ও 5% সুদ ধরবেন। সাদি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবেন। বেতন পাবেন কিন্তু বলেছে, বেতন তুলে নিয়েছে কি নেয়নি বলা নাই কিন্তু। প্রতি মাসে 1,000, তাহলে 12 মাসে 12,000। অংশীদারগণ বছরের মাঝামাঝি সময় নগদ উত্তোলন করেন, যথাক্রমে এত টাকা, এত টাকা এবং এত টাকা। এখানে কিন্তু উত্তোলনের সুদের কথা বলে দিয়েছে, মাঝামাঝি তারিখে সবাই করছে। তাহলে প্রত্যেকের উত্তোলনের উপর তোমরা 6 মাসের সুদ ধরবা। নগদ উত্তোলন ছাড়াও সাদি 1500 টাকার পণ্য উত্তোলন করেন। জসিম এত তারিখে অতিরিক্ত মূলধন আনয়ন করেন। খেয়াল করো, জসিমের মূলধন তাহলে 2টা হয়ে যাবে। প্রারম্ভিকের উপর 1 বছরের সুদ হবে 1/10, তাহলে 10, 11, 12, 3 মাসের সুদ পাবেন তিনি। উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ ছিল এত টাকা। আর লাস্ট লাল কালিতে যেটা লেখা, একটু ভালো করে পড়ো, আমিন ও সাদি, তার মানে কি পরের 2জন মিলে জসিমকে নিশ্চয়তা দিয়েছে যে জসিমের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 21,000 টাকার কম হবে না। তাহলে আমরা যদি অঙ্কটা করার পর লাস্টে দেখব যে নর্মালি আগে বন্টন করে দিব 3:2:1 অনুপাতে। বন্টন করার পর যদি দেখি জসিমের কোনোভাবে টাকাটা 21,000 টাকার কম হয়েছে, এই কমটা আমিন এবং সাদি দিয়ে দিবে। কি অনুপাতে? সমানভাবে না, তাদের অনুপাতে। তাদের অনুপাতটা কত? 2:1। এই আলোচনাটা বোধহয় আমরা যে আমরা যখন মুনাফার নিশ্চয়তার অংশ আলোচনা করেছিলাম, ওই অংশটা আলোচনা করেছি আমরা। তাহলে এই অঙ্কটা কিন্তু ভালো একটা অঙ্ক ছিল, এখানে আমাদের নিশ্চয়তার একটা অঙ্ক আসছিল। আমরা যদি পরের অঙ্কটা চলে যাই, রাজশাহী বোর্ড 2017 অঙ্কটা চলে যাই, ওখানে একটা বিষয় তোমাদের দেখতে বলবো, বাকিগুলো মোটামুটি সহজে ছিল। তোমরা একটু যদি লাল কালিতে যে লেখাটা, এটা একটু পড়ো। 1 অক্টোবর 2016 তারিখে সোমা ব্যবসায় 12,000 টাকা ঋণ এনেছেন। তাহলে ঋণটা এনেছেন 1 অক্টোবর তারিখে, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে তার উপর কিন্তু আমাদের সুদ ধরতে হবে 3 মাস। এবং ইন্টারেস্টিং হচ্ছে এখানে কোনো ঋণের সুদের হার উল্লেখ নাই। তাহলে আইনে কি বলা ছিল? 6% সুদ ধরতে হবে, তাই না? তাহলে আমি যদি সুদ ধরি তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো তো। ঋণ এনেছে 12,000 টাকা, তাই না? তাহলে 12,000 টাকার উপর পার্সেন্টেজ নাই 6%, 1 অক্টোবর বলে 3 মাস। তাহলে আমাদের কত হবে খেয়াল করো, যা হয় এই একটা টাকা তো বের হবে, এই টাকাটাই হবে ঋণের সুদ। ঠিক আছে, এখন ক নম্বর রিকোয়ারমেন্টটা একটু খেয়াল করো। এখানে বলেছে যে সোমার ঋণ হিসাব প্রস্তুত করো। তোমাদের তো আজকে শুরুতেই বলেছিলাম ঋণ হিসাব যখন প্রস্তুত করব তখন ঋণ হিসাব লিখবই। ঋণ কত টাকা এনেছিল? 12,000 টাকা। এর উপর যে সুদটা হয়েছে, সুদটাও কিন্তু মূলধন হিসাবে যাবে না, এটাও ঋণ হিসাবে যাবে। ঋণ বেড়ে যাবে, ঋণ হিসাবের ক্রেডিট দিকে লিখব। তাহলে আমরা যখন ঋণ হিসাবটা করবো, ঋণ হিসাবের ক্রেডিট দিকে লিখবো। মনে রাখবো, আমরা যেহেতু ঋণটা এনেছে, আমরা নগদান হিসাব লিখে ঋণ হিসাবটা লিখবো 12,000,
আবার ক্রেডিট দিকে লিখে দিব ঋণের সুদ নামে যত টাকা হয়, এই দুটো যোগ করলে যে ব্যালেন্সটা হবে সেটা হবে ঋণ হিসাবের উত্তর। কেমন? তাহলে ঋণ হিসাবে কী কী আসবে? শুধু ঋণ আসবে না, ঋণ আসবে প্লাস ঋণের সুদটাও নিয়ে আসবে। তো আমরা তোমাদেরকে যদি পরের অঙ্কটা একটু দেখি, সেটা হচ্ছে যে বরিশাল বোর্ড 2017 অঙ্কটা। ওখানে প্রথম দিকে যে অঙ্কগুলো ছিল এগুলো তোমরা সবাই পারবা। আমি তোমাদেরকে মনোযোগ দিতে বলবো লাল কালারের অংশটা, যে উক্ত বছরে আমিন কারবার হতে 16,000 টাকা এবং মতিন 1 সেপ্টেম্বর 2016 তারিখে 12,000 টাকা উত্তোলন করেছে। খেয়াল করো তো, এখানে উত্তোলনের কিন্তু দুইজনই ডেট দিয়ে দিয়েছে। আমিন উত্তোলন করেছে 16,000 টাকা, উক্ত বছরে বলেছে, বছরে, বাট বছরের কোন ডেটে সেটা কিন্তু বলা নেই। আবার মতিন 1 সেপ্টেম্বর তারিখে উত্তোলন করেছে 12,000 টাকা। এবং দেখো লাস্টের পরের লাইনটা পড়ো, মূলধন উত্তোলনের উপর সুদ ধরতে হবে 5%, 10%। তাহলে উত্তোলনের সুদ ধরতে হবে 10%। তোমরা বলো তো কীভাবে ধরবা? আমিন বছরে করেছে বাট ডেট নাই, তাহলে আমিনের উপর যেহেতু বছরে করেছে ডেট নাই, তাহলে এই যে গড়ে 6 মাসের সুদ ধরবো। তাহলে এই 16,000 টাকার উপর আমরা 10% 6 মাস যদি করি তাহলে 800 টাকা সুদ হবে। কিন্তু মতিনের ক্ষেত্রে যখন করতে যাবা, মতিন কিন্তু ডেট দেয়া আছে 1 সেপ্টেম্বর তারিখ। 1 সেপ্টেম্বর মানে তাহলে সেপ্টেম্বর সহ গুনবা। তোমাদের একটা কথা একটু বলে দেই, কোনো মাসের যদি 1 তারিখ দেয়া থাকে ওই মাস সহ গুনবা, কোনো মাসের যদি শেষ তারিখ দেয়া থাকে পরের মাস থেকে গুনবা। তাহলে 1 সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে আমরা মতিনের ক্ষেত্রে কিন্তু 4 মাসের সুদ ধরবো। তাহলে ও উত্তোলন করেছে কয় টাকা? 12,000। 12,000 ইন্টু 10% ইন্টু ওই যে গুনে দেখলাম আমরা যে যত মাস হয়, সেপ্টেম্বর 1 তারিখে গুনবো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসের সুদ ধরবো। তাহলে আমিনের সুদ ধরবো 6 মাস, বাট মতিনের সুদ ধরবো তারিখ অনুযায়ী 4 মাসের সুদ। লাস্টে একটা বিষয় দেখো, মতিনের বেতন ডেবিট করার পর, এই আলোচনাটা বোধহয় আরেকটা বোর্ডে পেয়েছিলাম, তোমরা খেয়াল করতেছো এই অঙ্কগুলো কিন্তু প্রায় আসছে, তোমাদের সময় ইম্পর্টেন্ট হতে পারে, একটু দেখে নিবা ভালো করে। মতিনের বেতন ডেবিট করার পর, এর আগে দেখো এখানে একটা লাইন আছে, চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মতিন মাসিক 2,000 টাকা বেতন পায়, মাসে 2,000, তাহলে 12 মাসে কত হয়? 24,000। ডেবিট করার পর বলেছে, তাহলে কোথায় আসবে না? আবন্টনে আসবে না। তাহলে এই 24,000 টাকা বেতন আবন্টনে লিখবে না, বাট মূলধন হিসাবের ক্রেডিট দিকে 24,000 টাকা লিখে দিবে। কেমন? তাহলে আমরা তোমাদেরকে এই বরিশাল বোর্ড 2017 যে অঙ্কটা আসছে, এই অঙ্কে আমরা দুইটা বিষয় ভালো করে খেয়াল করতে বলবো। প্রথম বিষয়টা হচ্ছে উত্তোলনের সুদটা কীভাবে ধরবা এবং বেতনের বিষয়টা কীভাবে করবা। আর এখানেও যদি তোমাদের, যদিও তোমরা বুঝে গেছো, তারপর যদি একটু বলি, এখানে দেখো লেখা মূলধনের উদ্বৃত্ত ছিল। বলো তো আমরা কি লিখবো? নগদান হিসাব না ব্যালেন্স বিডি? ব্যালেন্স বিডি লিখবো। কেমন? আমরা যদি পরের বোর্ডটায় চলে যাই, সেটা হচ্ছে যে দিনাজপুর বোর্ড 2017তে যদি চলে যাই, ওখানে বেতনের একটা একটু ভিন্ন রকম বিষয় আসছে, এবং যে বিষয়টা তোমাদের আমি শুরুতে আলোচনা করেছিলাম, একটু খেয়াল করতে বলবো। এখানেও দেখো লেখা ছিল মূলধন ছিল, তাহলে আবার এখানে ব্যালেন্স বিডি লিখবো আমরা। এবং তোমাদের খেয়াল করো এখানে প্রত্যেকের মূলধন দেয়া আছে। ইমন এবং মোহন তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা থেকে যথাক্রমে এত এত টাকা করে মাসিক বেতন পাবেন, মাসিক বলেছে, তাহলে 12 দিয়ে গুণ করে নিবা। যা তারা নগদে গ্রহণ করেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এই অংশটা, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা। বেতন গ্রহণ করেছে, বলতো গ্রহণ করলে কোথায় আসবে না? মনে পড়ে? মূলধন হিসাবে আসবে না, বাট আবন্টনে আসবে। তারা বলেছে, তার মানে কি দুইজনের বেতনই গ্রহণ করে ফেলেছে। তাহলে আমরা দুইজনের বেতনের কোনো জনের বেতনই মূলধন হিসাবে নিব না, যেহেতু গ্রহণ করে নিয়ে গেছে। বাট দুইজনের বেতনটা কিন্তু আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ঠিকই আনতে হবে। তাহলে যেহেতু গ্রহণ করেছে, এই জন্য ওর বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, বাট মূলধন হিসাবে আসবে না। আরেকটা বিষয় একটু খেয়াল করো, এখানেও দেখো নিশ্চয়তার একটা বিষয় আসছে। ইমন এবং রাজন মানে প্রথম দুইজন মিলে মোহনকে নিশ্চয়তা দিয়েছে যে তার মুনাফার পরিমাণ বেতন ও মূলধনের সুদ ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে কমপক্ষে 36,000 টাকা পাবেন। খেয়াল করো, ওই একই নিয়ম। প্রথমে নর্মালি যা মুনাফা হবে ব্যবসায়ের, লাভ লোকসান আবন্টন করার পর লাস্টে যে বন্টনযোগ্য মুনাফাটা হবে, এই টাকাটা আমরা নর্মালি আগে 3:2:1 অনুপাতে ভাগ করে দিব। ভাগ করে দেওয়ার পর যদি দেখি মোহনের কোনোভাবে এই যে 36,000 টাকার কম হয়েছে, তাহলে 36,000 টাকার যত টাকা কম হয়েছে এত টাকা ওর ঘরে লিখে দিব, এবং ওই টাকাটা ইমন এবং রাজনের ঘর থেকে আমরা ক্যালকুলেশন মাইনাস করে নিব তাদের অনুপাতে। তাদের দুজন অনুপাত হচ্ছে 3:2 অনুপাত। আমরা যদি এখানে তোমাদের বিষয়টা বলি, বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি আমরা পারবো। তাহলে আমি তোমাদেরকে বলবো যে অংশীদারি ব্যবসার হিসাবে যে অঙ্কগুলো আসছে, আমি যে বোর্ডের 2016 সাল এবং 17 সালের যে অঙ্কগুলো আমরা আলোচনা করলাম, এই অঙ্কগুলো থেকে তোমরা একটু খেয়াল করে দেখো, বেশিরভাগ বোর্ডে কিন্তু এই অঙ্কগুলো আসছে যে
বেতন ডেবিট করার পর বেতন গ্রহণ করেছে, নিশ্চয়তার অঙ্ক তো 2টা বোর্ডে অলরেডি পড়লাম আমরা, তাই না? এরপর ঋণের সুদের বিষয়টা খেয়াল করলে একটু ভালো হবে। আমরা কখন মূলধনের সুদ কীভাবে ধরবো, অতিরিক্ত মূলধনের উপর আমরা ধরবো কি ধরবো না, উত্তোলনের সুদের ক্ষেত্রে খুব দেখো প্রত্যেকটা অঙ্কে প্রায় উত্তোলনের সুদের বিষয়টা আসছে। এবং একটা অঙ্কে তো তোমরা একটু এক্সেপশনাল একটা অঙ্ক পেলা কোন বোর্ডে জানি, যে নগদ উত্তোলন ছিল, পণ্য উত্তোলনও ছিল, বাট প্রশ্নে বলে দিল শুধু পণ্য উত্তোলন পর সুদ ধরতে হবে। আমরা কিন্তু নগদ উত্তোলন পর সুদ ধরতে পারলাম না, আমরা শুধু পণ্য উত্তোলন পর সুদ দিলাম, তাই না? আমাদের আজকে পুরো ক্লাসটা 1 ঘন্টার বলে আমরা আজকে কিছু অঙ্ক আলোচনা করেছি। এর বাইরেও তোমরা 2016 সাল 17 সালের যে অঙ্কগুলো আসছে, বিশেষ করে আমরা আজকে সময়ের স্বল্পতার কারণে হয়তো আজকে চলতির অংশ নিয়ে আলোচনা করা গেল না, আজকে সমন্বিত অংশটা আমরা আলোচনা করতে পারলাম না। সমন্বিত অঙ্কটা ঢাকা বোর্ড 2017 সালে চলে আসছিল, এই জন্য আমরা মনে করছি যে এবার আসবে না তা না, যেহেতু এবার অভিন্ন কোশ্চেন হচ্ছে পুরো বাংলাদেশের সমস্ত বোর্ডে। তোমরা সমন্বিতটা একটু দেখে যেও। আর বিশেষ করে যে অঙ্কগুলো আমি আলোচনা করলাম, এই অঙ্কগুলোর দিকে যদি একটু ভালো করে মনোযোগ দিতে পারো, আশা করছি এই চ্যাপ্টার থেকে তোমরা যে অঙ্ক আসুক না কেন তোমরা নির্ভুলভাবে উত্তর করতে পারবে। এবং তোমাদের নেক্সট ক্লাসটা, আজকে আমাদের অংশীদারি অংশটা এই অংশ আজকে হয়তো এখানে শেষ করে ফেলবো। আমাদের নেক্সট ক্লাসটা এখানে 1 ঘন্টা বিরতি দিয়ে নেক্সট ক্লাসটা আমাদের ঠিক 9টায় শুরু হয়ে যাবে। 9টা থেকে 10টা পর্যন্ত আমরা নগদ প্রবাহ বিবরণের উপর আলোচনা করব। এবং আশা করছি তোমরা নগদ প্রবাহ বিবরণী প্রায় প্রত্যেকটা বোর্ডে আসছে, তোমরা দেখেছো। অংশীদারিটা যেভাবে আলোচনা করলাম, একইভাবে আমরা নগদ প্রবাহ বিবরণীর শুরুতে কিছু আলোচনা করে লাস্টের দিকে আমরা বোর্ডে যে অঙ্কগুলো আসছে ওগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের নেক্সট যে ক্লাসটা 9টা থেকে শুরু হবে সেই ক্লাসটা তোমাদেরকে সবাইকে পাবো। তোমাদের যে ফ্রেন্ডগুলো এখনও জানতে পারেনি যে আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে, তাদেরকে সবাইকে দ্রুত জানিয়ে দাও, ঝটপট জানিয়ে দাও যে আমাদের এই ক্লাসগুলো তোমাদের কিন্তু বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড পেপার পরীক্ষার আগে তেমন একটা সময় নেই। আশা করছি আজকের যে আলোচনা, এই আলোচনায় তোমাদের সামনের বোর্ড পরীক্ষা অনেকটা সহায়তা করবে। এবং আগামী ক্লাসটার আগামীকাল আবার একটা ক্লাস হবে, জানিয়ে দেই। আগামীকাল আমরা আর্থিক বিবরণের উপর একটা ক্লাস নিব, 2 ঘন্টা ব্যাপী একটা ক্লাস নিব, 7টা থেকে 8টা পর্যন্ত, এরপর আবার 9টা থেকে 10টা পর্যন্ত। আর্থিক বিবরণী যত ধরনের সমন্বয় আছে সব সমন্বয়গুলো আগামীকাল আলোচনা হবে। আজকের এই সেশনে আমরা অংশীদারি ব্যবসায়ী পর্যন্ত শেষ করলাম। নেক্সট সেশন আবার 9টা থেকে শুরু হচ্ছে, আবার জানিয়ে দিচ্ছি। নেক্সট সেশনে তোমাদের সাথে দেখা হবে নগদ প্রবাহ বিবরণী নিয়ে। কেমন, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। বাই বাই।